জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এইটা খুব মন দিয়ে বোঝো। এটার দুটো পার্ট আছে অ্যাকচুয়ালি। জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে ফ্লুইড মেকানিক্স, এটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স একটা হচ্ছে প্রপার্টিজ অফ সলিড, প্রপার্টিজ অফ সলিড। তোমরা কি দেখতে পাচ্ছ প্রপার্টিজ অফ সলিড? আচ্ছা আচ্ছা, ভিডিও অডিওটা অফ করে দিলাম। প্রপার্টিজ অফ সলিড, এই সলিড এটাকে কোন ওয়ে এটাকেই লেখা হচ্ছে ইলাস্টিসিটি বলে একটা চ্যাপ্টার আছে, ইলাস্টিসিটি। ওকে, এখান থেকে মেইনে বলি। আপনার ভয়েস শোনা যাচ্ছে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে দেখতে হবে, দেখতে পাচ্ছ না একদম? হ্যাঁ, দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছি তো। আমাকে দেখতে পাচ্ছে এবার? ওইটা প্রবলেম না। না না, ওরা আমাকে দেখতে পাচ্ছে না বলছি, দেখবে আমায়। সব দেখতে পাচ্ছে, সব দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তুমি অরিত্র, অতনু, এই অতনু আছে এখানে? অতনু, থ্যাংক ইউ। এবার অফ করে দাও বাবা, মিউট করে দাও সাউন্ডটা। হ্যাঁ, আজকে থেকে প্রতিজ্ঞা করো, আমি একটা কথা বলছি, আজকে থেকে প্রতিজ্ঞা করো যে এই লকডাউন পিরিয়ডে বাড়ির বাইরে বের হবে না প্রয়োজন ছাড়া। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু একটা আশীর্বাদ। এই টাইপের পৃথিবীর ক্ষেত্রে অভিশাপ, স্টুডেন্টের আশীর্বাদ। তোমরা এই সময় মিনিমাম 17-18 ঘন্টা করে পড়াশোনা করো। এই যে আজকে আমি যে চ্যাপ্টারটা বোঝাবো, এই চ্যাপ্টারটা আজকে রাতে বা সকালবেলা এর ভিডিওটা চলে যাবে। যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসেরই ভিডিও পেয়ে যাবে তোমরা। আন্ডারস্ট্যান্ড? দেখা যাচ্ছে আমার অনেক সময় কথা শুনতে পাচ্ছ না, অনেক সময় লেখা প্রবলেম হচ্ছে, হয়তো তুমি বাড়িতে ভিডিওটা সারাদিন দেখবে, রাতে দেখলে বসে ক্লাসটা আবার রিমাইন্ডিং করলে। আন্ডারস্ট্যান্ড? তাহলে তো সমস্যার কিছু নেই। আমি এই জন্য পড়িয়ে যাচ্ছি ফ্লুইড মেকানিক্স এর মধ্যে কি কি পড়ে। তাহলে কি বললাম, জেনারেল প্রপার্টিজ ম্যাটার দুটো পার্ট, ফ্লুইড মেকানিক্স, প্রপার্টিজ অফ সলিড, এটার নাম হচ্ছে ইলাস্টিসিটি। ফ্লুইড মেকানিক্স এর মধ্যে কি পড়ছে, এটার মধ্যে পড়ছে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। দেখো এটা কিছুটাই হচ্ছে না। হাইড্রোস্ট্যাটিক্স। নাম্বার 2 হচ্ছে সারফেস টেনশন, নাম্বার 3 হচ্ছে ভিসকোসিটি। আন্ডারস্ট্যান্ড? নাম্বার ভিসকোসিটি এন্ড এরই একটা পার্ট হচ্ছে ফ্লুইড ফ্লো। এই ফ্লুইড মেকানিক্স এর মধ্যে ফ্লুইড একটা পোরশন আছে। এই ফ্লুইড, প্রপার্টিজ অফ ফ্লুইড, এই হচ্ছে আমাদের বাবা। আমি বলছি কি, এখানে মিউট করে রাখো। আমার ফোন নাম্বার তুমি জানো? আমার ফোন নাম্বার আমি লিখছি, প্রত্যেকে আমার ফোন নাম্বার লিখে রাখবে না। এই যে 973383। না না, ওই আমার কোশ্চেনে জিজ্ঞেস করবে কিছু। আমি দেখো 9733838944, এই নাম্বারে আমাকে ফোন করে যদি কিছু জিজ্ঞাসা থাকে, এখন ফোন না করলে ভালো হয়, এখন পড়াটা শোনো বাবা প্লিজ। আর নাহলে জয়দাকে ফোন করো, জয়দাকে জিজ্ঞেস করো কি প্রবলেম হচ্ছে। দেখো তাহলে কি বললাম, জেনারেল প্রপার্টিজের দুটো পার্ট, একটা হচ্ছে ফ্লুইড, একটা হচ্ছে সলিড। ফ্লুইডের মধ্যে 4টে পার্ট করা হয়েছে, একটা হাইড্রোস্ট্যাটিক্স, সারফেস টেনশন, ভিসকোসিটি, আর আছে ফ্লুইড, জাস্ট ফ্লুইড। বা এটা সাউন্ড মিউট করে দাও বাবা, যে আছো সাউন্ড মিউট করো। প্রপার্টিজ অফ সলিড, আন্ডারস্ট্যান্ড? আমি আজকে এই জোনটা চেষ্টা করছি কতটা পড়িয়ে শেষ করা যায়, কারণ প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। ফিজিক্স পড়ানোর আগে দুটো কথা বলি। একটা ফিজিক্স বলে না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যদি আমার কথা মানো তোমরা,
এক একজন স্যারের এক এক রকম প্রিন্সিপাল, এক এক রকম টাইপের পড়ানোর টেকনিক থাকে, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার টেকনিকটা যদি তোমরা শুনতে চাও আমি বলতে পারি, যে কোনো সাবজেক্ট, সেটা ধরো সাপোজ হিস্ট্রি, ইতিহাস বলে একটা সাবজেক্ট আছে, সেই প্রত্যেকটা সাবজেক্টকে পয়েন্ট আউট করতে হয়, সমস্ত কিছু পয়েন্টে পড়াশোনা করতে হয়। তাহলে কি হয়, পরীক্ষার সময় যত চুলচেরা পয়েন্ট আছে ভেবে 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 পড়তে হয়। প্রত্যেকে যারা আছো, মিন্ময় যারা, অরিত্র, অতনু টতনু, পারিজাত যারা আছো, যারা আমাকে একটু আগে থেকে চেনো আর কি, তাদের কাছে বলছি প্লিজ বাবা আজকে থেকে এইভাবে পড়াশোনা শুরু করো, একদম পয়েন্ট। দরকার হলে আমি 2-4টে চ্যাপ্টার পড়বো না, কিন্তু আমি যে চ্যাপ্টারগুলো পড়বো সেখানে যেন কিচ্ছু বাদ না যায়। এটা আমার থিওরি। কি করে পয়েন্ট করে পড়তে হয় আমি একটা চ্যাপ্টার আজকে পড়ে দেখাচ্ছি, ওইভাবেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আমি পড়াবো। আমি আজকে প্রথমে দেখো হাইড্রোস্ট্যাটিক চ্যাপ্টারটা শুরু করছি, হাইড্রোস্ট্যাটিক চ্যাপ্টারটা শুরু করছি। আচ্ছা আমি বলি কি, দেখো না, আমি কাউকে ডিস্টার্ব করবো না, আমি অফ করে বসে থাকবো, সাউন্ড মিউট করো, ঠিক আছে? একটু প্রথম প্রবলেম হচ্ছে, আজকের দিনটা একটু হবে বাবা, কাল থেকে সব ঠিক হয়ে যাবে, পর থেকে প্রথম থেকে একটু প্রবলেম হতেই পারে। আমি আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে দেখো হাইড্রোস্ট্যাটিক। দেখো আমি তাহলে হাইড্রোস্ট্যাটিক শুরু করলাম, হাইড্রোস্ট্যাটিক্স। ওকে, এই হাইড্রো কথার বাংলা মানে, আমি কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই বলবো। অনেকে আছে বেঙ্গলি মিডিয়ামের ছেলে মেয়ে, তাদের খুব প্রবলেম হয়ে যায়। হাইড্রো হচ্ছে বাংলায় বলে জল, এই স্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে এটা স্থিতিবিজ্ঞান, স্টেবল, সাম্যাবস্থা, আন্ডারস্ট্যান্ড? ফলত এই একটা সাম্যাবস্থা বলা যেতে পারে। ফলত জলের মধ্যে কোনো বস্তু কিভাবে স্টেবল থাকে, সাম্যে থাকে, এইটার উপর ডিপেন্ড করে নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। যে কোনো একটা বডি জলে কিভাবে সাম্যে থাকে, আ বডি ইজ স্টেবল ইন ওয়াটার, আন্ডারস্ট্যান্ড? এবার কতগুলো বেসিক ব্যাপার জানা দরকার। দেখো আমি পয়েন্ট করছি চ্যাপ্টারটা, পয়েন্ট বলতে ফার্স্ট পয়েন্ট, একদম পয়েন্ট করে করে। বাড়িতে তোমরা যখন পড়াশোনা করবে, আজ থেকে যে চ্যাপ্টারই পড়বে সেই চ্যাপ্টারই পয়েন্ট করে করে পড়ো, জীবনে কোনোদিন কোনো চ্যাপ্টার কঠিন মনে হবে না। আমরা বাবা কেউ যেন আছো, কোনো মা আছে যে মা তুমি মিউট করনি বাবা ফোনটা, কে একজন আছো বাবা মিউট করে দাও। থ্যাংক ইউ বাবা। বলছে পয়েন্টস এর ক্ষেত্রে আজকে থেকে মনে হবে তো, কেমিস্ট্রি স্যার যদি কেমিস্ট্রি পড়ান, তিনি পয়েন্ট করে যদি না পড়ান, তুমি করবে কি বাড়িতে সেই পয়েন্ট করবে। দেখবে তুমি পরীক্ষার আগে এই পয়েন্টগুলো যদি দেখে নাও একবার, চোখ বোলাও, তোমার হলের মধ্যে সব মনে চলে আসবে। কিন্তু ওই গরুর রচনার মতো ফিজিক্স পড়ো না, গরুর রচনার মতো বাবা কেমিস্ট্রি পড়তে যাও না, তাহলে কোনোদিন সারা বছরই খালি পড়েই যাবে আর পড়েই যাবে, কিছু আর তাতে হয় না। আমি একটা চ্যাপ্টার বোঝাবো, এই চ্যাপ্টারটা যেভাবে পড়াচ্ছি বাড়িতে সব সাবজেক্ট এইভাবে পড়ো প্লিজ। আমি অন্য সাবজেক্টের কথা বলা ঠিক না, কিন্তু তবুও আমি বলছি এটা হচ্ছে সব থেকে ভালো স্টাইল, ভালো টেকনিক। বায়োলজি পড়ছো যারা যারা নিজের ছেলে মেয়ে আছো, তাদেরকেও বলি একটা চ্যাপ্টারকে পয়েন্ট আউট করা শেখো, একদম পয়েন্ট করে 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 বেসিক জায়গাটা আমার। হ্যাঁ, আমার কাছে যদি কারো প্রয়োজন হয়, যিনি একজন ভদ্রলোক আছেন বাবা, দিল্লিতে এইমস পড়ান, তার হ্যান্ড রাইটিং আমার কাছে, তার সাজেশন পাঠান আমার কাছে, থিওরি পার্টটার কথা বলছি, তিনি ওই হাতে লিখে লিখে পয়েন্ট করে করে পাঠান। যদি কোনো চ্যাপ্টার মনে হয় যে তোমাদের লাগবে, তাদেরকে মেসেজ করো, আমি নিশ্চয়ই তাকে বলে সেই চ্যাপ্টার দিয়ে তোমাদেরকে আমি মেলে পাঠিয়ে দেবো। মানে আমি তো বুঝি না বায়োলজি, কিচ্ছু বুঝি না বাবা, কিন্তু ওটা যেভাবে পাঠাবেন আমি তোমাদের কাছে পাঠিয়ে, এটা হ্যান্ড রিটেন, একদম লেখা, হাতে লেখা, আমরা খাতা থেকে, আন্ডারস্ট্যান্ড? যাই হোক, পয়েন্ট করছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কিছু জিনিস আমাদের জানা দরকার, তোমরা জানো তবুও আমি বলছি, যে ডেনসিটি বলে একটা শব্দ, বাংলায় বলে এটাকে ঘনত্ব, ইউনো। এই ডেনসিটি অ্যাকচুয়ালি ক্যাপিটাল ডি দিয়ে লেখে বা স্মল ডি দিয়ে লেখে, ইউনো, স্মল ডি দিলাম, ইউজ করলাম। এই যে
ডেনসিটি মানে কি? ডেনসিটি হচ্ছে যে কোনো কিছু ডেনসিটি হতে পারে। সেটা হচ্ছে যেমন আমি মাস নিয়ে যদি বলি, মাস পার ইউনিট লেন্থ, তাহলে কি হবে? মাস পার ইউনিট তিন রকম টাইপে লেখা যায়। মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ, এটাকে বলা হয় হচ্ছে রৈখিক ঘনত্ব। কি বলে বলো বাবা? রৈখিক ঘনত্ব। ভরের যদি মাস মাস না লিখে কতগুলো লোক দাঁড়িয়ে আছে, হিউম্যান পার ইউনিট লেন্থ, তাহলে মানুষের রেখা বরাবর ঘনত্ব। যা খুশি আমি যদি লেন দিয়ে ডিভাইড করি তখনই সেটা লিনিয়ার হয়ে যায়। সেটা তার নাম হচ্ছে কি বলবো বাবা? রৈখিক। এটা বাংলা ইংলিশে বলে লিনিয়ার ডেনসিটি। লিনিয়ার ডেনসিটি। তাহলে একক দৈর্ঘ্যের ভর, এই এখন একটা পেন, এই পেনের দৈর্ঘ্য বরাবর একক দৈর্ঘ্যের মাস, দ্যাট ইজ কল্ড দা লিনিয়ার ডেনসিটি। তাহলে কি লিখব? ল্যামডা দিয়ে ডিনোট করা হয়, দ্যাট ইজ m/l। আন্ডারস্ট্যান্ড? সঙ্গে সঙ্গে যা শিখবে এখন থেকে, যেহেতু একটু বড় হয়ে গেছো, ডাইমেনশনটা দিয়ে দিয়ে লেখা শিখবে। যে ল্যামডা দ্যাট ইজ m/l⁻⁻1। সঙ্গে সঙ্গে ইউনিটটা দেখে নেবে। কি হবে বাবা ইউনিট? বলো গ্রাম পার সেন্টিমিটার, সিজিএস ইউনিট। আন্ডারস্ট্যান্ড? এসআই ইউনিট কত হবে বলো? কেজি পার মিটার। দেখো আমরা ইউনিট শিখে গেলাম, ডাইমেনশন শিখলাম, তার ইকুয়েশন শিখলাম। এই যে যেটা লিখলাম এটা হচ্ছে ভরের রৈখিক ঘনত্ব নাম্বার 1। ভরের রৈখিক ঘনত্ব। খাতা পেন নাও, এখনই ক্লাসটা লেখা শুরু করে দাও, লেখা শুরু করে দাও। বাড়িতে আবার যখন ভিডিও যাবে এই ক্লাসটার, আবার মিলিয়ে মিলিয়ে ক্লাসটা ফলো করবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো পয়েন্ট করছি। ফার্স্ট পয়েন্ট ডেনসিটি। ডেনসিটির দুটো একটা পার্ট করলাম। কি পার্ট? রৈখিক ঘনত্ব, ভরের রৈখিক ঘনত্ব। এবার আমি আসছি হচ্ছে সারফেস ডেনসিটি অফ মাস। এটার নাম হচ্ছে সারফেস ডেনসিটি অফ মাস। এর বাংলা নাম হচ্ছে, বলো বাবা, তলমাত্রিক ঘনত্ব। ভরের তলমাত্রিক ঘনত্ব। তার মানে কি দেখলাম আমরা? যে এটা হচ্ছে এরিয়া দিয়ে ভাগ করতে হবে। মাস পার ইউনিট এরিয়া। আগেরটা কি ছিল? মাস পার ইউনিট লেন্থ। এটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, অর্থাৎ একক, বাংলায় বলা হচ্ছে একক ক্ষেত্রফলে যতটুকু ভর। এই যে ধরো এই যে পেনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই, এই পেনের একক ক্ষেত্রফলে যতটুকু ভর থাকে তাকে বলা হয় সারফেস ডেনসিটি। আন্ডারস্ট্যান্ড? ধরো এখানে চার্জ রয়েছে এর মধ্যে, তাহলে কি বলবো আমরা? সারফেস ডেনসিটি অফ চার্জ, অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্ব। এই যে রেখা বরাবর কতটুকু আধান আছে, চার্জ পার ইউনিট লেন্থ, সঙ্গে সঙ্গে রৈখিক ঘনত্ব বলবো, যেটা আগে বললাম। আর এটা হচ্ছে, এটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়, m/a। ডোন্ট প্লিজ সাউন্ড, স্টপ দ্য সাউন্ড, স্টপ, মিউট দ্য সাউন্ড প্লিজ বাবা। এই যে এটাকে বলা হয় সিগমা দিয়ে ডিনোট করা হয় m/a। দেখো একক ক্ষেত্রফলের ভর, একক ক্ষেত্রফলের ভরকে সিগমা বলা হয়। সিগমার ডাইমেনশন কত হবে? ডাইমেনশন হচ্ছে m/al⁻²। আন্ডারস্ট্যান্ড? ইউনিট বলো বাবা, সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট গ্রাম পার সেমি স্কয়ার। এসআই ইউনিট কেজি পার মিটার স্কয়ার। তাহলে ডাইমেনশন শিখলাম, ইকুয়েশন শিখলাম। তাহলে এটাও কিন্তু ঘনত্ব। এবার তোমরা যে ঘনত্ব ইদানিং কালে জানো, ঘনত্ব বলতে যেটা বোঝো আর কি, সেটা আমি একটু তুলে দিলাম বাবা এই কথাটা একটু। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি যে ডেনসিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মাস পার, এটাই হচ্ছে ভলিউম ডেনসিটি বলে।
মাস পার ইউনিট ভলিউম। এই যে এটাকে অ্যাকচুয়ালি এই যে আমরা ডেনসিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তোমরা যেটা জানো ডি, সেটা হচ্ছে এম বাই ভি। অর্থাৎ তোমরা বাংলায় কি বলে, একক আয়তনের ভরকে বলা হয় ডেনসিটি। তোমরা এইটা জানতে, একক আয়তনের ভরকে বলা হয় ডেনসিটি। কিন্তু মাস পার ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম, ওকে, মাস পার ইউনিট ভলিউম, একক আয়তনের ভরকে বলা হয় ডেনসিটি। কিন্তু এরকম কোনো কথা নেই ডেনসিটি মানে এম বাই ভি। প্রশ্ন করতে হবে কোন ডেনসিটি, লিনিয়ার ডেনসিটি নাকি সারফেস ডেনসিটি, নাকি এটার নাম অ্যাকচুয়ালি বলা হয় এটা ভলিউম ডেনসিটি। কিন্তু ভলিউম কথাটা কেউ লেখে না, যে শুধু ডেনসিটি হিসেবে আমরা জানি। তাহলে এর ডাইমেনশন সঙ্গে সঙ্গে ডাইমেনশন করতে হবে। ডাইমেনশন কি, m into the power -3 ডাইমেনশন। এর সিজিএস ইউনিট কত হবে বাবা, সিজিএস ইউনিট গ্রাম পার সেমি কিউব বা গ্রাম পার সিসি লিখে এভাবে লিখে। এসআই ইউনিটটা কত হবে, কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এই যে একটা পয়েন্ট শেষ করলাম আমি, সেই পয়েন্টটা কি, ডেনসিটি। ডেনসিটি তিনটে পার্ট, একটা হচ্ছে লিনিয়ার ডেনসিটি, একটা হচ্ছে সারফেস ডেনসিটি, এন্ড থার্ডলি ভলিউম ডেনসিটি। একটা পয়েন্ট আমরা শিখেছি, একটা পয়েন্ট জাস্ট, আন্ডারস্ট্যান্ড। এবার আমি একটু পৃষ্ঠাটা সরাবো, লিখে ফেললে লিখে ফেলো প্লিজ। এবার আমরা কয়েকটা বিষয়ের ডেনসিটি একটু, এটা পরীক্ষায় আসে বলে আমি জাস্ট একটু লিখে লিখে দিচ্ছি। যেমন এগুলো, এই ডেনসিটিগুলো পরীক্ষায় খুব দেয় আর কি, মানে কখনো কখনো কোশ্চেনে এই ডেনসিটি মেনশন করা থাকে না। কয়েকটা ডেনসিটি, যেমন ডেনসিটি অফ এয়ার, এয়ারের ডেনসিটি হচ্ছে 1.29 কেজি পার মিটার কিউব। একটু লিখে রাখো বাবা প্লিজ, এই এই চারটে পাঁচটা মুখস্থ রাখতে হয়। আমি মেইনে 3-4 বার দেখেছি উড দিয়ে দিয়েছে ডেনসিটি বলেন, গ্লাস দিয়ে দিয়েছে ডেনসিটি বলেনি, আর এয়ার বলে ডেনসিটি বলেই না। সেজন্য মনে রাখতে হবে ডেনসিটি অফ, যেমন উড এটা হচ্ছে 800 কেজি পার মিটার কিউব, আন্ডারস্ট্যান্ড। ডেনসিটি অফ আইস 800 কেন, এই 0.8, সরি কেজিতে বলছি, এটা হচ্ছে বলো 9.2, না ঠিকই তো বলছে সিজিএস 800, ঠিক আছে বাবা। 920 কেজি পার মিটার কিউব। ডেনসিটি অফ গ্লাস 2500 কেজি পার মিটার কিউব। এই যে পয়েন্টগুলো লিখলাম, এটা 800। তাহলে ডেনসিটি অফ 4/4 কথা বলা আসলে প্রবলেম হলে দেখো, ডেনসিটি অফ উড, ডেনসিটি অফ আইস, ডেনসিটি অফ গ্লাস, ওকে, এইগুলো একটু মনে রাখতে হবে। এইবার একটা ডেনসিটি আছে যেটা সর্বত্র ব্যবহার করা হয়, ওই ডেনসিটিটা সব কাজে লাগা হয়। যেমন আলুর মতো বাবা আছে না, পটেটো ঝোলে ভাতে অম্বলে সব জায়গায় লাগে, তেমনি এই ডেনসিটিটাও সব জায়গায় ব্যবহার করা হয়। সেটা হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার। এই ওয়াটার সব ক্ষেত্রেই বাবা একটা স্ট্যান্ডার্ড কানেকশনের একটা জায়গা। সেই জন্য অ্যাট তোমরা ছোটবেলায় পড়েছো অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড ডেনসিটি অফ ওয়াটার। এখনো কিন্তু আমি একটা পয়েন্টে আছি ডেনসিটিতে। এই যে বললাম না, পয়েন্ট করে করে পড়তে হবে, ডেনসিটির পার্টগুলো আলোচনা করছি। ডেনসিটি অফ ওয়াটার 1 গ্রাম পার সেমি কিউব। এটা কোন মেথডে, সিজিএস মেথডে। ডেনসিটি অফ ওয়াটার equals to 10 cube kg per meter cube in SI method, understand? এবার জলের একটা মজা হচ্ছে বাবা, অদ্ভুত ব্যাপার, ওয়াটার এই 4 ডিগ্রিতে সবথেকে বেশি ডেনসিটি দেয়। এটা পৃথিবীতে কোনো লিকুইড নেই যার এই প্রপার্টি আছে যে টেম্পারেচার বাড়ালেও কমে যায় ডেনসিটি, টেম্পারেচার কমালেও ডেনসিটি কমে যায়।
ইউনো ছোট্টবেলায় পড়েছি, আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি। দেখো তোমরা, আমরা যদি এইদিকে যদি ডেনসিটি মেনশন করো ইউনো, এদিকে যদি টেম্পারেচার মেনশন করো, আন্ডারস্ট্যান্ড, এদিকে যদি টেম্পারেচার দেওয়া যায় তাহলে দেখা যায় যে at 4 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম ডেনসিটি হয়, এটাই 1 ইন্ডিকেট করা হয়। এন্ড তারপরে আবার টেম্পারেচার বাড়ালেও ডেনসিটি কমতে থাকে। ওকে বাবা, ডেনসিটি কমতে থাকে। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে 0.1 ধরা হয়, এটা 1 ধরা হচ্ছে, সিজিএসই বলছি। এরকম জায়গায় 0.95 ধরে কখনো কখনো চিহ্নতে, আন্ডারস্ট্যান্ড, ওই 9.8 যেটা বলছিলাম আমি, ফলত এরকম জায়গায় 0.9 ইউজ করা হয় অ্যাপ্রক্সিমেটলি। তোমাকে কি লেফট করবে? খুব ভালো ক্লাস চলছিল, তোমাকে কেউ লেফট মেরে দিল। তো ওখান থেকে অ্যাডমিন লেফট মারবে কেন? ওই দাও উঠে গেল দিচ্ছি। সেটা কে? শ্রেয়াম সরকার লেফট করেছে তোমাকে। শ্রেয়াম সরকার আছে ওখানে? হ্যাঁ, তারা আজকে আমি জয়েন করে দিচ্ছি। কিন্তু জয়েন কল করে দেখে দাও তখন পুরো জয়েন খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। তাহলে h2 কত? প্লেন এই ইকুয়েশন তো পাবো, তখন আমার h2 = কি লিখবো? আসলে এটা h1 d1/d2। তাহলে h1 এর ভ্যালু পুট করে দেবো। বলো তো, এই যে ব্যাপারটা হচ্ছে, এইটাকে আমার হেল্প নিতে হবে, HDG টাকে হেল্প নিয়ে করতে হবে। কোথাও দেখা আছে যে ধরো তুমি চলে গেলাম পরের পয়েন্টে, এটা বুঝেছো কিভাবে এখানে ভ্যালুগুলো পুট করব? এবার আমি পরের পার্টে গেলাম, যে ধরো কোথাও আমাকে এরকম বলেছে যে জি চেঞ্জ হচ্ছে, একটা ব্যারোমিটার নিয়ে আমি লিফটে উঠলাম, লিফটে উঠলে কি হয়? এই জি চেঞ্জ হয়। ওই ব্যারোমিটার নিয়ে আমি কোন একটা মাউন্টেনে গেছি, আর কি হিমালয়ে গেছি, দেন সেখানে জি চেঞ্জ হবে। কোথাও ধরো আমি মাইনিং অর্থাৎ খনিতে গেছি, সেখানে জি চেঞ্জ হবে। এই যে জি চেঞ্জ হলে এইচ চেঞ্জ হয়ে যায়। দেখো, আমি এরকম টাইপের কিছু প্রবলেম আলোচনা করছি, মানে প্রবলেম বলতে এই ইকুয়েশনটার ব্যবহারই করছি আমি, আন্ডারস্ট্যান্ড? সেটা কেমন? সাপোজ ধরো, একবার নিষ্ঠটা ওটা হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহ বাবা, এই যে আমি এটা আগে থেকে বলছি, দেখো এটা যদি দেখা যায় ওকে h1 হ্যাঁ স্যার h1, এবার আমি নেক্সট বলছি, ওই জায়গাটা কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, চার্জ শেষ। তো চার্জ দেওয়া যায় না ডিরেক্ট? না পুরো হয় না স্যার। ঠিক আছে বাবা, ঠিক আছে, ভালো হচ্ছে। তো নেক্সট হচ্ছে পরের পার্টটা বলছি। দেখো আবার লিখছি p = ধরো HDG। তো দেখো কি সুন্দর সুন্দর প্রবলেম। ধরো একটা সেম প্যারামিটার, কোন একটা পার্টিকুলার ব্যারোমিটার, এই ব্যারোমিটার নিয়ে তুমি কি করেছো? তুমি এক নম্বর হচ্ছে ধরো লিফটে উঠেছো, সেই লিফটের ক্ষেত্রে কত হবে? লিফটের ক্ষেত্রে ব্যারোমিটার ডি ফিক্সড। তো একটা পার্টিকুলার ব্যারোমিটার মানে কি ফিক্সড? একটা নির্দিষ্ট ব্যারোমিটার মানে ডি ফিক্সড। সেই ব্যারোমিটার তুমি এই পেন নিয়ে তুমি এই পেনটা নিয়ে এরোপ্লেনে গেলে কি এর কালি অন্য কালি এসে যাবে নাকি? এই পেন নিয়ে তুমি কল্যাণীতে গেলে, এই পেন নিয়ে তুমি কলকাতায় গেলে, এই পেন নিয়ে বাড়িতে আছে, আলাদা কালি থাকে না, আলাদা একই কালি থাকবে। তেমনি একই ব্যারোমিটার নিয়ে তুমি একবার একটা মাটিতে রিডিং নিলে, ওই ব্যারোমিটার লিফটে গিয়ে রিডিং নিলে, বলছে সেখানে এইচটা কি করবে? প্লিজ সাউন্ডটা মিউট করো, কারো সাউন্ড অন হয়ে গেছে, সাউন্ড মিউট করো। আর যদি কারো কিছু প্রশ্ন থাকে, অন্য ফোন থেকে জয়কে ফোন করো বা আমাকে ফোন করো, এনি প্রবলেম।
এখানে কেউ সাউন্ড অন করো না। পার্টিকুলার ব্যারোমিটারের ক্ষেত্রে যেমন আমি ধরো এই এইচ নিয়ে গ্রাউন্ডে নিচ্ছি, জি গ্রাউন্ড, আন্ডারস্ট্যান্ড? দরকার নেই গ্রাউন্ড লিখলে, এইচ ওয়ান জি ওয়ান, কিন্তু তুমি লিফটে যে উঠেছো এইচ টু জি টু, ওকে? এখানে ডিটা কিন্তু থাকবে না। কেন ডি থাকবে না? ডি ক্যান্সেলড হয়ে যাবে যেহেতু ডি ফিক্সড। তখন এই এইচ টু কত হবে? এইচ ওয়ান ইন্টু জি ওয়ান বাই জি টু। এইবার এই দিকে দেখাও, এই এইচ টু তোমাকে রিডিং দিয়ে দেবে। জি টু পাবো কি করে? তোমরা লিফট যখন পড়াবো তখন দেখবে জি ভ্যারি করছে। আমি তবু একটু আলোচনা সাপেক্ষে একটু লিফট ব্যাপারটা বলছি, যেহেতু জি ব্যবহার করার জন্য। এই যে জি টুটা আমাদের পেতে হবে, তাহলেই কিন্তু আমরা এইচ টু পাবো। জি টু পাবো কিভাবে আমি ছোট্ট করে বলছি, পরে লিফট নিয়ে আরো সুন্দর করে বোঝাবো। কোনো একটা লিফট, দেখো একটা লিফট যদি উপরের দিকে, একটা লিফট যদি উপরের দিকে অ্যাসলেশন নিয়ে ওঠে, তাহলে এর অ্যাসলেশনটা চেঞ্জ হয়ে যায়। রিটার্ডেশন নিয়ে উঠলে চেঞ্জ হয়, আবার নামলেও চেঞ্জ হয়। সেই জন্য আমরা যদি উপরের দিকে ওঠে তাহলে আমরা লিখতে পারি যে এই, আমি তোমরা কি এখন কি অনেকে করে ফেলে, ভালো না করলে পরে শিখে নেবে, এই যে r মাইনাস mg ইকুয়ালস টু m হয়ে যায়। তাহলে r কত হয়? m ইনটু g প্লাস a। ফলতে এইটা দেখো জিটা, এই জিটা তখন এই জি টু হয়ে গেছে। যদি একটা লিফট অ্যাসলেশন নিয়ে উপরে ওঠে তাহলে তার জি বেড়ে যায়। মাটিতে দাঁড়িয়ে থাকলে জি ছিল, কিন্তু উপরে যখন উঠছে তখন এই জি টু কত হয়ে গেল? জি প্লাস এ। যখন লিফটটা রিটার্ডেশন উপরে উঠবে, আমি এইটা নিউটন চ্যাপ্টার, আমি প্রসঙ্গটা বললাম, জিটা চেঞ্জ হবে, জি বসাবো, আন্ডারস্ট্যান্ড? কারণ আমি এই চ্যাপ্টারে গেলে তোমরা বুঝতে পারবে না, পরে এই চ্যাপ্টার থেকে সরে যাবো। আমি এই চ্যাপ্টারে আলোচনা আগে করে নিই যে বিভিন্ন ভাবে আমরা ব্যারোমিটারে রিডিং পেতে পারি বিভিন্ন কন্ডিশনে। এটা কি তোমরা একটু বুঝতে পেরেছো না পারোনি? আমি একটু গস প্রেসার নিয়ে আলোচনা করি। গসটা বলে নিই, গস প্রেসার বলে হেডলাইন দাও দেখি বাবা। একদম এটা একটু জানার ব্যাপার আছে, মেইন যারা তাদের জন্য খুব হেল্পফুল এই গস প্রেসারটা। কারণ এই এক্সপ্রেশনটা একবার দিয়েছিল পরীক্ষায়, এই টাইপের এক্সপ্রেশন। দেখে নাও, এই যে গস, গজ প্রেসার, গজ প্রেসারটা কেমন টাইপের আমি অ্যানসারটা লিখে নিচ্ছি যে কোনো একটা পয়েন্টের প্রেসার আর এয়ার প্রেসার, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমি প্রমাণ করছি। দেখো এইচডিজি, এই এরই নাম হচ্ছে গজ প্রেসার। এটাকে লিখে নাও, ভাষাটা ইংলিশে লিখছি একটু বাবা। হুইচ ইজ দ্য ডিফারেন্স অফ প্রেসার। কিভাবে হলো এই থিওরিটা করে দিচ্ছি আমি। বিটুইন টু পয়েন্টস separated by depth, separated by a depth। এই আগে এটা লেখো, আমি পরে বুঝাচ্ছি কিভাবে এলো এটা। অর্থাৎ আমরা পরিষ্কার, এটা দরকার নেই, তোমরা এইটা মাথায় রাখো যে কোনো একটা পয়েন্টে প্রেসার, সেই প্রেসারটা এয়ার প্রেসার যদি আমরা অ্যাড করি, কোনো একটা জায়গায় এয়ার প্রেসার অ্যাড করলেই
কোনো একটা প্লেসে এয়ার প্রেসার অ্যাড করলেই আমরা সঙ্গে সঙ্গে তার এয়ার প্রেসার অ্যাড করলেই ওটাকে গজ প্রেসার আমরা ইন্ডিকেট করবো আর কি। কিভাবে এই সূত্রটা পেলাম একটু লিখে নিলে ভালো হয়। আমি এই প্রুফটা একটু করছি, কিভাবে এই গজ প্রেসার পাওয়া গেল এই প্রুফটা আমরা করছি। ওটা চার্জে ডিরেক্ট চার্জ বসানোর ব্যবস্থা নেই না সেই। হ্যাঁ ঠিক আছে, চালিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এবার দেখো এই গজ প্রেসার তৈরি করছি আমি, কিভাবে এলো এটা। ধরো কোনো একটা এরকম একটা ব্লক নাও, ধীরে ধীরে বুঝো। ধরো এখানে একটা হাইট রয়েছে, সেই হাইটটা এই সাইড নিচে খুব ক্ষুদ্র একটা জায়গা, ডিএইচ একটা এলিমেন্ট, খুব ক্ষুদ্র লেন্থ। ফলত এখানে একটা প্রেসার পড়বে, সেই প্রেসারটা P1। এখানে একটা প্রেসার পড়বে, সেই প্রেসারটা P2। আন্ডারস্ট্যান্ড? ফলত যেহেতু এইখানে প্রেসার, তাহলে এখানে ফোর্স পাবো আমরা F1, এখানেও ফোর্স পাবো F2। আর এই যে ব্লকটা নিয়েছি, ব্লকটার ওয়েটটা ডব্লিউটা ডাউনওয়ার্ড। এই অবস্থায় ব্লকটা জলে হোক কোনো একটা জায়গায় ভেসে আছে, সাম্যে আছে, ইকুইলিব্রিয়াম। আবার বলছি আমি কথা, যে এরকম একটা কাঠের ব্লক বা কোনো একটা ব্লক ধরো সাপোজ জলের মধ্যে নিয়ে গেছি, সারফেস থেকে এই সাইড নিচে রয়েছে, আন্ডারস্ট্যান্ড? এই সাইড নিচে খুব ডিএইচ তার থিকনেস, তার উপরের তলে একটা প্রেসার পড়বে, উপরের তলে একটা থ্রাস্ট পড়বে, সেম অ্যাজ নিচের তলে একটা প্রেসার পড়বে, একটা থ্রাস্ট পড়বে। ওকে, সাইডেও পড়বে, কিন্তু সাইডেরটা আমরা কি হবে, নিউট্রালাইজ করে দেবে। ধরো এখান থেকেও পড়লো, এখান থেকেও পড়লো, আলটিমেটলি নিউট্রালাইজ হবে, সাইডটা নিলাম না আমি। এটা এই অবস্থায় কেন সামনে থাকবে? এটা at rest, this block is at rest when, কখন? when F1, দেখো এই F1 plus W, এই যে তার weight, that's equals to F2, এটা আসবে, তাই তো হবে। এই যে F1 আর এই W ডিরেকশন থাকে এদিকে, F2 আপওয়ার্ড, এই অপোজিট ফোর্স গুলো ইকুয়াল হলে এইভাবে থাকবে। এই হোয়াট ইজ F1? F1 মানে হচ্ছে, একটু আগে শিখেছি, থ্রাস্ট, P1 into A। হোয়াট ইজ W? W টা আমরা mg আকারে লিখছি। হোয়াট ইজ F2? P2 into A। এবার দেখো P2 minus P1, অর্থাৎ এইটুকুর মধ্যে যে ডিফারেন্স, প্রেসার ডিফারেন্স, P2 minus P1 এর যে প্রেসার ডিফারেন্স, দ্যাটস ইকুয়ালস টু mg। এইবার এই mg মানে কি, m টা কত, এটার m পাবো কিভাবে? m পাবো হচ্ছে, এই ভলিউম চাই, ভলিউম কিভাবে পাবো? স্যার বলেছে একটু আগে, হাইট ইনটু ক্রস সেকশন। হাইট হচ্ছে dh into cross section A into density, density D। এইটুকু পেলাম হচ্ছে আমরা, you know m equals to volume into density। এই ভলিউম মানে হচ্ছে এখানে dh into A, এইটুকু বলে ভলিউম। অর্থাৎ height into cross section is volume into density, that is m। তার সঙ্গে আমরা, সরি এটা, হ্যাঁ it is m into g। এইটাকে আমরা, এই যে ডিফারেন্সটা, এটাকে dp ডিনোট করলাম। তাহলে আলটিমেটলি এই যে dp ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, ইন্টিগ্রেশন। এগুলো তোমরা জানো না বাবা, আমি একটু পড়ে দিচ্ছি এক্সপ্রেশনটা। a dg রেখে দিলাম, dh, যেটা ইন্টিগ্রেশন চিহ্ন দেয় এরকম করে। যারা জানো ভালো, যারা না জানো কয়েকদিনের মধ্যে ম্যাথস জেনে যাবে। যখন বাবা এই দেখো ছবিটার দিকে তাকাও, এখানে কিন্তু এয়ার প্রেসার আছে, একদম জলের উপরে কিন্তু একটা এয়ার প্রেসার দিচ্ছে, দেখো। ফলত আমি যখন হাইট নেই,
তখন প্রেসার কত? এয়ার প্রেসার। যখন হাইটটা এইচ হলো তখন প্রেসার কত? সাপোজ পি। ফলত এটা ইন্টিগ্রেশন করলেই আমরা এই পি পেয়ে গেলাম। এই পি কিন্তু মনে থাকে যেন এয়ার প্রেসার, এবং এইখানে যে প্রেসারের দেখো পি মাইনাস পি এ ইন্টিগ্রেশন করলে এটা চলে আসছে। একটা এ কিন্তু এখানে একটা এ ছিল বাবা, এটা অমিট করে ফেলেছি, সরি। দেখো এই যে এখানে এ থাকবে তো একটা, এই এটা ক্যান্সেল হয়ে যাবে, এই যে এটা ক্যান্সেল হচ্ছে, আলটিমেটলি ডিএইচ এডি। ওকে, সরি এটা না, তাহলে কত হবে ইন্টিগ্রেশন করলে? অতএব পিএ মাইনাস এইচ ডিজি। এটা যারা ইন্টিগ্রেশন জানো না তারা কদিনের মধ্যে জেনে যাবে। এই যে প্রুফটা করলাম, দিস ইজ কল্ড দা, কিচ্ছু না, একটা এয়ার প্রেসার অ্যাড হলেই গস ভেবে নেবে। আন্ডারস্ট্যান্ড? অ্যাজ এয়ার প্রেসার অ্যাড হলেই গস প্রেসার হিসেবে ডিনোট করবে আর কি। তাহলে আমরা একটা প্রেসার, দেখো এইখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি। কি পয়েন্ট ওয়েট লস্ট। এবার আমি একটা ম্যাথমেটিক, কতগুলো শব্দর সঙ্গে এই চ্যাপ্টারে খুব পরিচিত হতে হবে। জাস্ট কয়েকটা সাউন্ড, কতগুলো শব্দ, যেমন ডব্লিউ, আমি একটা বক্স করে সাউন্ডগুলো লিখছি, দেখো খুব ইম্পর্টেন্ট। এই কতগুলো ইন এয়ার, সাপোজ আমি এয়ারটাকে ধরে নিয়ে করছি, আমি ওয়েট ইন এয়ার এটাকে বলছি ডব্লিউ রিয়াল। ডব্লিউ অ্যাপারেন্ট কি? ওয়েট ইন লিকুইড বা ওয়াটার। আর বি কি? ওয়েট লস্ট। ওয়েট লস্ট or weight lost। এই মেসেজ ভালো, এটা বারবার শুনতে সমান মেসেজ দিয়েছে ফ্লিপকার্ট এই শিখতে। ওয়েট লস্ট, বলো তিনটে শব্দের সঙ্গে কি আমরা পরিচিত হয়েছি? একটা হচ্ছে প্রকৃত ওজন, একটা হচ্ছে আপাত ওজন, আর একটা হচ্ছে বায়ান্সি, প্লবতা। প্রকৃত ওজন, আমরা যদি অ্যাকচুয়ালি এয়ারেও প্রকৃত ওজন হয় না, প্রকৃত ওজন ভ্যাকুয়ামে হয়, সেই জন্য আমরা আপাতত এয়ারেই প্রকৃত ওজন ধরে নিচ্ছি। যে ধরো আমি এবার ম্যাথমেটিক্যালি বলছি, ধরো এয়ারে 20 গ্রাম একটা বস্তুর গ্রাম ওয়েট, বস্তুর ওয়েট, লিকুইডে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছি 12 গ্রাম ওয়েট। একটু দেখো বাবা, এটা জাস্ট একটু ইয়ে হয়ে গেছে, বলো রিয়াল ওয়েট হচ্ছে 20 গ্রাম ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট হচ্ছে 12 গ্রাম ওয়েট। অর্থাৎ একটা বস্তু তুমি এয়ারে মাপলে স্প্রিং ব্যালেন্স দিয়ে 12, এই যে কি প্রবলেম বলো জয়? জয় নেট নেই, কি হয়েছে বলো আমাকে। ঠিক আছে, বলছে ডব্লিউ, আমি একটা স্প্রিং ব্যালেন্স দিয়ে একটা বডি আমি মেপে দেখলাম যে 20 গ্রাম ওয়েট দিচ্ছে এয়ারে। আমরা এবার ওই স্প্রিং ব্যালেন্স দিয়ে যখন আমরা জলে নিয়ে যাব তখন দেখছি এটা 12 গ্রাম ওয়েট ওজন দিচ্ছে। তার মানে ওয়েটটা কমলো না? কমলো না, কমে গেল। কে কমালো? বায়ান্সি কমালো। অর্থাৎ ওয়েট লস্ট হলো। কতটা ওয়েট লস্ট হলো? 8 গ্রাম ওয়েট লস্ট হলো। অর্থাৎ এখানে বায়ান্সি হচ্ছে 8 গ্রাম। অর্থাৎ আমাকে যে ওয়েটটা লস্ট করিয়ে দিল সে হচ্ছে বায়ান্সি। এই বায়ান্সির দুটো শব্দ আছে, আমি আগেও বললাম যে অ্যাপারেন্ট ওয়েট লস্ট এর একটা আর একটা সুন্দর নাম হচ্ছে, যেটা আর্কিমিডিজ বাবু আমাদের বলেছেন, যেটা আমি বলছি এক্ষুনি। উনি বলছেন যে এটা মানেই হচ্ছে ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড। এটা আমাদের কথা না, এটা আর্কিমিডিজ বাবুর কথা। উনি বলছেন যে যতটুকু ওয়েট লস্ট হচ্ছে কোনো একটা বডি, ওয়েট যতটুকু লস্ট হচ্ছে, ওয়েট লস্ট অফ এনিবডি
immersed in liquid is equals to weight of the displaced liquid. যতটুকু তরল অপসারিত করলো সেই তরলের ওজনের সমান হবে। Is it clear, not clear? আমি আবার একবার বলছি, বায়ুতে ওজন 20 গ্রাম ওয়েট, জলে ওজন 12 গ্রাম ওয়েট। এই জলে নিয়ে গিয়ে যে ওজনটা পেলাম এটা অ্যাপারেন্ট ওয়েট। এবার এই যে ওয়েটটা কমে গেল, লস্ট করলো, এটা হচ্ছে বায়োন্সি, এটা হচ্ছে ওয়েট লস, এটাই হচ্ছে ওয়েট লস। এই কথাটা আর্কিমিডিস বাবু বলেছেন আমাদেরকে যে যতটুকু ওয়েট লস্ট হলো সেই ওয়েট লসটা যতটুকু লিকুইড ডিসপ্লেস করেছে তার ওজনের সমান। ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। ইজ ইট ক্লিয়ার, নট ক্লিয়ার? ভেরি ফাইন। এই জায়গাটা আমি আবার আসার চেষ্টা করছি, দেখো খুব ইম্পর্টেন্ট জোন এখানে কিন্তু। তাহলে আমরা কি পেলাম? এবার একটু ওই পাশে গেলাম, দেখো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে W real মানে হচ্ছে W apparent প্লাস B। এই যে অ্যাপারেন্ট যেটা পেলাম, এই W apparent এইটা আমরা কমে গেল কেন? W real থেকে এই B চলে গেল, B বাদ দিল, B তো তাকে উপরের দিকে কাজ করছে। আন্ডারস্ট্যান্ড? কারণ W রিয়েলটা ডাউনওয়ার্ড, W রিয়েল ডাউনওয়ার্ড, B আপওয়ার্ড। তাহলে এদের যে ডিফারেন্সটা সেটা কত? সেটাই হচ্ছে W অ্যাপারেন্ট। ইজ ইট ক্লিয়ার? এবার W অ্যাপারেন্ট এটা তারই হয়। এই W অ্যাপারেন্টটা কার হবে? ফ্লোটিং বডি W অ্যাপারেন্ট 0। কোন একটা বস্তু ভাসছে, ফ্লোটিং বডি, তার W অ্যাপারেন্ট 0 হবে। কেন বলো তো? কোন একটা বস্তু ইকুইলিব্রিয়াম থাকবে, একটা বস্তু ভাসবে, ফ্লোটিং কন্ডিশনই হচ্ছে if body be floats। দেখো বাবা, if floating condition লিখে নাও, এই যে ফ্লোটিং কন্ডিশন B equals to WR হতে হবে। একটা বস্তু তখনই ভাসবে যদি W রিয়েলটা বড় হয়ে যায় তো নেমে আসবে, W রিয়েল বড় হলে নিচের দিকে নেমে আসবে, B বড় হলে উপরের দিকে চলে। তাহলে B বা W কারো বড় হতে হবে তবেই অ্যাপারেন্ট পাওয়া যায়। কিন্তু যদি B আর W সমান হয়ে যায় তাহলে এই যে ধরো একটা তোমায় বললো একটা a block of wood is floating in water। ধরো আমি একটা কথা বলছি, a block অনেকে পাজলিং টাইপের, a block of wood is floating in water, then W apparent কত? প্রশ্ন বেঙ্গল জয়েন্ট এসছে বাবা। একটা বস্তু কাঠের টুকরো জলে ভাসছে, সেই কাঠের টুকরো W apparent কত? W রিয়েল অনেক কিছু তোমায় বলে ডলে দেবে কোশ্চেন, কিচ্ছু না। ফ্লোটিং বডি মানেই W apparent 0 বাবা। অর্থাৎ কোনো ভাসমান বস্তুর কোনো আপাত ওজন থাকে না। কোনো বস্তু ভেসে থাকলে তার কোনো আপাত ওজন নেই। একটা জাহাজ ভেসে আছে, তার কোনো আপাত ওজন নেই। একটা কাঠের টুকরো ভেসে আছে, তার কোনো আপাত ওজন নেই। ইজ ইট ক্লিয়ার? এটা অনেক সময় এই কনসেপ্টে গন্ডগোল করে ফেলে। অনেক ক্ষেত্রে দেখেছি আমি, অনেক পরীক্ষাতে প্রবলেম করে ফেলে। বুঝি কামিং ডে অর্থাৎ শনিবার, শুক্রবার তো হচ্ছে কালকে শুক্রবার, শুক্রবার বা শনিবারের ক্ষেত্রে এই লিকুইডের উপর, ফ্লুইডের উপর আমার প্রথমে এমসিকিউ যাওয়া শুরু করে দেবে, ফ্লুইডস এর উপর লেভেল ওয়াইজ কোশ্চেন যাওয়া শুরু করে দেবে। প্রথমেই ঘাবড়ে যাবে না। আমি কিন্তু বোঝাচ্ছি একটা চ্যাপ্টার, কিন্তু আমি সব চ্যাপ্টার মিলে ফ্লুইডস মিলে একটা চ্যাপ্টার করেছি লেভেল। সেই লেভেলটা তোমাদের কাছে পৌঁছে যাবে, তার সলভ 2-1 দিনের মধ্যে পৌঁছে যাবে। যদি লেভেল আজকে দেয় তারপর দিনে সলভ দিয়ে দেবে। সেই সলভটা দেখে এই চ্যাপ্টার ওরিয়েন্টেড
যে অঙ্কগুলো আছে করবে বা কদিন বাদে করা শুরু করবে। আন্ডারস্ট্যান্ড? প্রথমে যে কি করবে, প্রথমে আমি যেটা বোঝাচ্ছি এই খাতাটা 10 বার পড়বে, প্রত্যেকটা পয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, পড়ে নিয়ে তারপর লেভেলে এই চ্যাপ্টারের অঙ্ক করবে। কিন্তু একটা লেভেলে কিন্তু ওই পুরো চ্যাপ্টারগুলোর অঙ্ক আছে, যেটা প্রথমে ছকটা দিলাম, সেখানে ভিসকোসিটি থাকতে পারে, সারফেস টেনশন থাকতে পারে। হ্যাঁ, আমি ডিফারেন্ট চ্যাপ্টারের উপর পরে দেবো। আমি আগে একটা মিসলেনিয়াস কোশ্চেন করে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি আর কি। দেখো ফ্লোটিং বডি, এই চ্যাপ্টারগুলোর উপর একটা পার্ট চ্যাপ্টারে ওদেরকে পাঠাতে হবে। আচ্ছা আমার দেখাচ্ছি, দেখো তাহলে কেউ অ্যাপারেন্ট বডি। দেখো আমি আবার বলছি যে ফ্লোটিং, কোনো একটা ফ্লোটিং বডি অ্যাপারেন্ট ওয়েট থাকে না। নো অ্যাপারেন্ট ওয়েট অফ এনি ফ্লোটিং বডি। কেন বাবা? কারণ অ্যাপারেন্ট ওয়েট মানেই হচ্ছে ডব্লিউ রিয়েল মাইনাস বি, এই জন্য ফ্লোটিং বডির অ্যাপারেন্ট ওয়েট নেই। এবার আমি দেখো আবার আমি প্রথমে লিখেছিলাম, দেখেছিলে ডব্লিউ রিয়েল মানে হচ্ছে 20 গ্রাম ওয়েট, একটু আগে বললাম। ধরে নিলে সাপোজ ডব্লিউ অ্যাপারেন্ট ইকুয়ালস টু 12 গ্রাম ওয়েট লিখলাম, অর্থাৎ জলে নিয়ে যাওয়ার ফলে এই ওয়েটটা পেলাম। তাহলে বিটা কি পেয়েছি আমরা? 8 গ্রাম ওয়েট। এই যে 8 গ্রাম ওয়েট, এর ওয়েট লস্ট হলো, দ্যাট ইজ বি। এবার এটাকে আমি একটু ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করছি অন্যভাবে। দেখো একটুখানি আমি সরে গেলাম, এই চ্যাপ্টারের কোশ্চেনটা একটু পাঠিয়ে দিতে হবে। দেখুন অ্যাকচুয়ালি কোনো একটা বডি, দেখো ভালো করে দেখবে বাবা, আমি একটা স্ফিয়ার দিয়ে বোঝাচ্ছি, ছবি দেখে সিমেট্রি করে সুবিধা হবে তোমাদের। দেখো এই যে ডব্লিউ রিয়াল, এই কথাটার ম্যাথস হচ্ছে ভলিউম অফ দ্য স্ফিয়ার ইনটু ডেনসিটি অফ সলিড ইনটু জি, বা বডি ইউজ করতে পারি, ডেনসিটি অফ বডি ব্যবহার করো। এটাকে যেই আমি কোনো ইমার্স করলাম কোনো লিকুইডে, তখন সঙ্গে সঙ্গে আমরা ডব্লিউ অ্যাপারেন্ট পেয়ে গেলাম। ডব্লিউ অ্যাপারেন্ট কিভাবে পাবো? ডব্লিউ অ্যাপারেন্ট প্রথমে বি পাবো। এখানে কিভাবে বি পাবো? বি মানে একটু আগে বলেছিলাম ভি ইমার্সড, যে পোরশনটুকু ইমার্সড হয়ে আছে তার ভলিউম ইনটু ডেনসিটি অফ লিকুইড ইনটু জি। ভি ইমার্সড, ডেনসিটি অফ লিকুইড ইনটু জি। বলো, আবার বলো। ডব্লিউ রিয়াল মানে টোটাল বডির ভলিউম ইনটু ডি অফ বডি ইনটু জি। যখনই ইমার্স করছি দেন বি কত? ভি ইমার্স। এই যে ভি ইমার্স পোরশন টোটাল নাও হতে পারে, এটা যদি টোটাল হয় যদি এরকম হতো, একটু আগে দেখালাম পুরোটা ডুবে গেছে, তখন বি কত হবে? ভি পুরোটা, তখন আর ইমার্স পোরশন দেওয়া দরকার নেই, ডি লিকুইড ইনটু জি। আর এই ক্ষেত্রে কি হবে? ভি, বলো বাবা, ইমার্স ইনটু ডি লিকুইড ইনটু জি। তাহলে ডব্লিউ অ্যাপারেন্ট কত হবে? ডব্লিউ অ্যাপারেন্ট মানে কি জানি? ডব্লিউ রিয়াল মাইনাস বি, একটু আগে লিখলাম। দেন ডব্লিউ রিয়াল ইকুয়ালস টু কি বললাম? ভি ডি বডি ইনটু জি মাইনাস বি কত বলো বাবা? এই যে ভি ইমার্সড, যদি পার্টলি হয় তাহলে ভি ইমার্সড দেবো, যদি ফুললি হয় পুরো এটা বসিয়ে দেবো, ইনটু ডি লিকুইড ইনটু জি। ইট ইজ দ্য ডব্লিউ অ্যাপারেন্ট। আগে যেমন ম্যাথস দিয়ে বলেছিলাম এটা হচ্ছে 12 গ্রাম ওয়েট, যেটা বললাম, এটা এখানে হচ্ছে 20 গ্রাম ওয়েট, এটাই হচ্ছে 8। দেখো আমি ম্যাথস দিয়ে বললাম, তারই হচ্ছে এটা মানে ইয়ে দিয়ে ডিজিট দিয়ে বললাম, এটা হচ্ছে আমরা এক্সপ্রেশন দিয়ে বললাম, ইকুয়েশন ফর্মে বললাম। একদম এই জায়গাটার কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, এই টাইপের প্রবলেম কিন্তু আমাদের হাতের মধ্যে চলে আসবে।
ইজ ইট ক্লিয়ার? হোয়াট ইজ জব? খাতাটা ওঠান। খাতাটা উঠালাম। থ্যাংক ইউ। প্রথমে আবার বলছি, ডব্লিউ রিয়াল, ডব্লিউ অ্যাপারেন্ট আর বায়োন্সি, এই তিনটে শব্দের সঙ্গে খুব সুন্দর পরিচিত হতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাছে প্রবলেম একেবারে সহজ হয়ে যাবে। আমি একটু সরে গেলাম এখান থেকে বাবা, এই পেজটা সরালাম। ওকে, দেখি এবার দেখো, এবার খুব সুন্দর আরেকটি ইম্পর্টেন্ট জায়গা আলোচনা করছি, এই যে কন্ডিশন অফ আ ফ্লোটিং বডি। ফ্লোটিং বডি কন্ডিশন নিয়ে আমরা বিভিন্ন রকম আলোচনা করছি, এটা একটা ডিফারেন্ট পয়েন্ট। কিন্তু সে এক নম্বর কন্ডিশন হচ্ছে কেন ফ্লোট করছে। একটু আগে আমি বললাম যে ফ্লোট করার পেছনে দুটো কারণ, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে এই চ্যাপ্টারে বায়োন্সি, ভিসকোসিটি এগুলোকে নেগলেক্ট করে আলোচনা করছি। হিয়ার নেগলেক্টেড বায়োন্সি অ্যান্ড দ্য সারফেস টেনশন অনলি ফর দ্য ডেনসিটি দিয়ে এই চ্যাপ্টার। W ইকুয়ালস টু কি বললাম, B হতে হবে ফর ফ্লোটিং কেস। হোয়াট ইজ W? W ইকুয়ালস টু কি জানি, টোটাল V। ফ্লোট করলে এই দুটো সমান হবে, এই বরাবর W দেয়, B হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, ফলত এই দুটো সমান হলে তবে এ কোথাও ফ্লোট করবে, কোন লিকুইডে ফ্লোট করবে। দেন V বডি ইনটু এই D অফ কত হবে, V ইনটু D অফ বডি ইনটু G ইকুয়ালস টু B কত এক্ষুনি বললাম, V ইমার্স ইনটু D লিকুইড ইনটু G। খুব সুন্দর একটা কনসেপ্ট, একটু যদি মাথায় রাখো যে V ইমার্স বাই V, V মানে V টোটাল ইকুয়ালস টু D বডি বাই D লিকুইড। এটা বক্স করো, এটাকে একটা বক্স করে দাও, V ইমার্স বাই V, এটা ইকুয়ালস টু D বডি বাই D লিকুইড। এটা কি অ্যাকচুয়ালি কি বলা যায়? এটাকে বলা হয় ফ্র্যাকশনালি ইমার্সড। একটা বস্তুর কত অংশ ডুবে আছে তাই বোঝাচ্ছে না, যে V ইমার্স বাই V বোঝায় এটার অংশ, ফ্র্যাকশনালি ইমার্সড, ফ্র্যাকশনালি ইমার্সড অর্থাৎ কত অংশ ডুবে আছে, কত অংশ ডুবে আছে। বাংলায় লিখে দিলাম কত অংশ ডুবে আছে। এবার এটাকে কে দিয়ে ডিনোট করছি আমি, কে। কোনটাকে কে দিয়ে ডিনোট করলাম? এই V ইমার্স বাই ভিটাকে কে দিয়ে ডিনোট করছি আমি। এবার সূত্র হয়ে গেল, এটা ল হয়ে গেল আমাদের কাছে। একটা বস্তু, একটা বডি জলে 1/3 ইমার্সড। ধরো আমরা যদি এরকম লিখি 1/3 ইমার্সড, এই শব্দটা কোশ্চেনে দেখলাম মানেই আমার মাথায় চলে এলো যে এটা মানেই কে, এটা মানেই 1/3, এটা মানেই V ইমার্স বাই V লিকুইড, V বডি, সরি V ইমার্স বাই V। অর্থাৎ বুঝে যাব যে এটা পুরো ভলিউমের 1/3 পরিমাণ এটা ডুবে আছে। এটাকেই লেখা যায় D বডি বাই D লিকুইড। দেখো একটা শব্দ থেকে, কোশ্চেনের একটা শব্দ থেকে আমরা কোথায় পৌঁছে যাচ্ছি, যে বললো কোনো একটা বডি, a body is immersed in liquid by 1/3 portion, then we can understand then K equals to 1/3 V
That means from the equation V immersed by V is equals to d body by d liquid. d body by d liquid. Is it clear? যদি এই কথাটা জল হয়ে যায়, জলে 1/3, তাহলে 1/3 immersed in water, immersed in water, জলে ডুবে আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে এই 1/3 k equals to d body by d liquid. d liquid জলের কত হয় 1, মনে আছে? d liquid মানে 1, সঙ্গে সঙ্গে কি সূত্র পেয়ে গেলাম যে d body equals to 1/3, অর্থাৎ দেখো ডেনসিটি পেয়ে গেলাম বডিটার, আমরা এত গ্রাম পার সেমি স্কয়ার বডিটার ডেনসিটি পেয়ে গেলাম। ধরো তোমার এই যে জলে আইস ব্রাইন, অর্থাৎ সমুদ্র জলে আইসের 12 ভাগের 11 ভাগ, ডোন্ট মিউট দ্য, হ্যাঁ বলো। আচ্ছা ফোনে কথা বললে ভালো হয়, তোমাদের কি এক্সট্রা ফোন আছে? মিউট করে আমার সঙ্গে বা জয়ের সঙ্গে ফোনে কথা বলো, ফোনে কথা বলো, আলাদা ফোন, আলাদা ফোন নেই। কাকে মিউট করেছে? আমাকে? হ্যাঁ দেখি দেখো আমাকে মিউট করেছে নাকি। আমার মাইক আবার মিউট হয়ে গেছে, আমার সাউন্ড মিউট করেছে। এই জয় দেখ ওইখানে যা মিউট করছে, আরে মিউটটা করে দিস, দেখো জয় সাউন্ডটা দেখো, সাউন্ড মিউটে চলে এসো এখানে কম্পিউটার। কে যেন এখানে অপারেট করতে অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন গুলো অনেক কেটে দিয়েছে। হ্যাঁ কল কেটে দিয়েছে, আমার কল কেটে দিয়েছে। ওই এক্ষুনি কে যেন ইয়ে করলো, পরিচয়টা ইয়ে না না বুঝতে পারছি না, আনমিউট হয়ে গেছে। আমি করো করো করো, লাইভ হয়ে গেছে না, সাউন্ড মিউট করেছিল। হ্যাঁ বলছি শুনতে পাচ্ছি এবার? হ্যাঁ হ্যাঁ ব্যাস। আর আমি না সবাইকে বলছি, তোমরা তোমাদের মোবাইলটা একটা জায়গায় ফিক্স করে হাত দিও না। আমি যখন বলবো তোমাদের কিছু চাইবো, তখন তোমরা বাই নেম তোমরা আমার সঙ্গে কানেক্ট করো প্লিজ বাবা। খাতাটা নিচে, না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি বলছি যে তোমরা তোমাদের কানেকশনটাকে, তোমাদের এই সাউন্ডটাকে মিউট করে রাখো। সাউন্ড কেউ কখনো অন করো না, কেউ না প্লিজ। এই সাউন্ড অন করতে গিয়ে উল্টো পাল্টা করে ফেলছে। বাই ফোন আলাদা ফোন নাও, বাড়িতে বলো গার্জিয়ানকে আলাদা একটা ফোন দিতে, সেই ফোন দিয়ে কথা বলো আমার সঙ্গে, জয়ের সঙ্গে। যাই হোক ঠিক আছে বাবা, প্রথম প্রথম একটু প্রবলেম হবে, ঠিক হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম বলো বাবা? কোনো একটা বডি, ভালো করে দেখে নাও এই হেডলাইনটা, যে এই কন্ডিশন অফ এ ফ্লোটিং বডি, একটা বডি ফ্লোট করবে যখন এই বি এবং ডব্লিউ যদি সমান হয়। বি ইকুয়ালস টু ডব্লিউ সমান হতে গেলে তার অ্যাপারেন্ট ওয়েট থাকে না। একটু আগেই বলেছি যে ডব্লিউ অ্যাপারেন্ট, এটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। কার? এটা ফ্লোটিং বডি। ওকে, ফ্লোটিং বডির ক্ষেত্রে এইটা সব সময় জিরো হয়ে যাবে। তাহলে ডব্লিউ কি শিখেছি? একটু আগে শিখলাম ভি ইনটু ডি বডি ইনটু জি ইকুয়ালস টু ভি ইমার্সড ইনটু ডি লিকুইড ইনটু জি। এই ইমার্স পোরশনটা মানে যতটুকু ডুবে আছে লিকুইডে, যতটুকু ইমার্স করে আছে। এবার ভি ইমার্সড বাই ভি কত? ডি বডি বাই ডি লিকুইড। এই যে ভি ইমার্সড বাই ভি, এটা হচ্ছে কে, অর্থাৎ এটাকে আমি ফ্র্যাকশনালি ইমার্স ধরে নিচ্ছি, যতটুকু অংশ ডুবে আছে। দেখো আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম যে 1/3 পোরশন ইমার্স কোনো একটা প্রশ্নে তুমি দেখেছো, তার মানে k ইকুয়ালস টু 1/3। এটা মানে কি? ভি ইমার্সড বাই ভি, ভি ইমার্সড বাই ভি। এটা মানে আবার কি শিখলাম? ডি বডি বাই ডি লিকুইড, ডি বডি বাই ডি লিকুইড। অর্থাৎ
যদি তুমি এটাকে ওয়াটারের মধ্যে ইমার্জ করে রাখি, ওয়াটার 1/3 ধরো জলে ডুবে আছে, জলে 1/3 অংশ ডুবে আছে, এই কথাটার মানে 1/3 equals to d body by 1, 1/3 equals to d body by 1। কেন? জলের তো 1 জানি, লিকুইড মানে জল, d body 1/3। আমি একটু সরে গেলাম, ধরো সমুদ্র জল, ধরো এই যে আইস floats the 11/12 portion fraction in water। Actually সুইট ওয়াটার যেটা আছে আমাদের মিষ্টি জলে সেটা 9/10 লেখে, কিন্তু ব্রাইনে কিন্তু 11/12। এই কথা যেই দেখেছি সঙ্গে সঙ্গে আমরা বুঝে যাব যে এটা ভি ইমার্স পোরশন বাই ভি টোটাল আইসের ভলিউম ইকুয়ালস টু ডেনসিটি অফ বডি, অর্থাৎ আইসে বা আইস, ডেনসিটি অফ আইস বাই ডেনসিটি অফ ওয়াটার। ওয়াটার মানে এখানে সমুদ্র জল, ব্রাইনের কথা বলছি, এইটা মানে হচ্ছে 11/12। ইজ ইট ক্লিয়ার? এই পোরশন গুলো খুব হেল্পফুল। কোথাও দেখা যাচ্ছে এরকম বলে দিল যে 1/4, এই 1/4 লিকুইডের উপরে আছে ভলিউমে, 1/4 উপরে থাকলে আমরা কি বুঝবো? ইমার্স পোরশন কতটুকু? ইমার্স পোরশন 3/4, ইমার্স পোরশন 3/4। ফলে তো আমরা কি লিখতে পারি বলো? এক্ষুনি লিখলাম, যতটুকু জলের নিচে আছে 3/4 ইকুয়ালস টু, এটা মানে এটা মানে ডি বডি বাই ডি লিকুইড। যদি এটা ডি ওয়াটার হয়, ডি ওয়াটার 1 হয়ে যায়, 3/4 ডি বডি বাই 1। ওই দেখো ডি বডি, ডেনসিটি অফ বডি পেলাম। অর্থাৎ কি শিখলাম? যে জল যদি দেয়, ওয়াটার বলে দিলে ওই ফ্র্যাকশনটাই ডেনসিটি হয়ে যায়, ওই ফ্র্যাকশনটাই কি হয়ে যায়? ডেনসিটি হয়ে যায়। ওকে, ফ্র্যাকশনই ডেনসিটি হয়ে যাবে। এবার একটু আমি ওপাশে গেলাম, দেখো এই যে এবার কতগুলো কন্ট্রাডিক্টরি বিষয় আলোচনা করছে আর কি, যে খুব ভালো করে একটু মন দেবে, এবার একটু ভালো করে এখানে মনটা দেবে, তাহলে কিন্তু এই টাইপের প্রচুর প্রবলেম আসে। সেই প্রবলেমগুলো আমি এক এক করে ডিসকাস করছি। ফার্স্টলি এটাকে এই কালারগুলো কি দেখতে যদি দেখা যাচ্ছে নাকি? খুব একটা আচ্ছা। ফার্স্টলি কেস নাম্বার 1 বলছি, খুব সুন্দর করে বুঝবে। এইখান এই যে যা আলোচনা করছি এক একটা অঙ্ক, এই প্রবলেম পরীক্ষায় বই খুললেই দেখবে, এক্সারসাইজ খুললেই দেখবে এই টাইপের প্রবলেম। যত রকম সমস্যা হতে পারে আমি সমস্ত রকম ডিসকাস করার চেষ্টা করছি এই জায়গায়। সেটা হচ্ছে, ধরো W real is greater than B হয়ে গেছে, কোনো একটা বডি W রিয়ালটা B থেকে বড়। সেটা কেমন? স্বাভাবিকভাবে এটাই হয়, ধরো একটা আয়রনের বল, লোহার বল তুমি জলে ছেড়ে দিয়েছো, বা একটা সলিড ইটের টুকরো তুমি ফেলে দিলে, কি হয়? বস্তুটা কি হয়ে যাবে? একদম এখান থেকে চলে এখানে মাটিতে চলে আসবে, নিচে চলে আসবে। তো কেন আসবে? যেহেতু এই বডিটা W রিয়ালটা ডাউনওয়ার্ড, বিটা আপওয়ার্ড। বস্তুটা যেহেতু W রিয়ালটা বড়, নিচে নেমে আসবে। নিচে কি নিয়ে নেমে আসবে? একটা অ্যাসলেশন নেমে আসবে। যেখানেই একটা ফোর্স, একটা নেট ফোর্স কাজ করে যে ডিরেকশনে, সেই নেট ফোর্স কাজ করলেই
সেখানে একটা অ্যাসিলেশন তৈরি হয়ে যায় যদি বস্তুর একটা মাস থাকে। সাপোজ যেহেতু ডব্লিউ রিয়েলটা বড়, সেহেতু আমরা অ্যাসিলেশনটা ডাউনওয়ার্ড অ্যাসিলেশন কাজ করবে। সেই অ্যাসিলেশনটা কত হয় বাবা? তোমরা নিশ্চয়ই ছোটবেলায় শিখেছো F = ma একটা প্রপার্টি। তাহলে A = কত হবে? F কিন্তু নেট, A = F net by m, এটা হচ্ছে প্রপার্টি। তাহলে A = আমরা কি লিখবো? F by A, F by m। What is F? এই F মানে হচ্ছে, এই F টা মানেই হচ্ছে W real minus B। F মানে W real minus B। তাহলে W real minus B by m। What is W real? একটু আগে আমি এক্সপ্রেশন লিখেছিলাম। W real মানে কত? V D body মনে পড়ে লিখেছিলাম G। What is B? B মানে V। দেখো এখানে আমি পুরোটাই ইমার্সড, ফলে তো V ইমার্সডটা তো V হবে। এখানে V যা ইমার্স সেটা V টোটাল, সেজন্য পুরোটাই ডুবে গেছে, পুরো ভলিউমটাই ইমার্স করেছে। তাহলে V ইনটু D লিখে আসলে 4 ইনটু G বাই মাস। মাসটা কত হবে? মাস অফ দ্য বডি m ইনটু d বডি, m ইনটু d বডি। তাহলে অ্যাসিলেশন কত হবে? তো বাবা g টাকে কমন, এই v ইনটু d বডি, সরি এই এক্সপ্রেশনটা দেখো না, আমি একটা এই যে v ক্যান্সেলড হয়ে গেল, ক্যান্সেলড হয়ে কি পড়ে থাকছে দেখো, এটা বা এটা 1 মাইনাস d লিকুইড বাই d বডি, d লিকুইড বাই d বডি। এটাকে এবার বক্স করে ফেলো, পুরো বক্স, এই সিস্টেমটাকে ফুল বক্স করো। বক্স করে আবার মুখে বলো আমার সঙ্গে, নিজেরা একা একাই বলো, স্পিকার করে না, একা একা বকতে থাকো পাগলের মতো। কি বললাম আমি বারবার বলছি, এই যে বক্স করার পেছনে কারণ হচ্ছে যদি কেউ পরীক্ষা হলে এটা মনে রাখতে পারে তাহলে এসব লাগবে না, করতে হবে না। কিন্তু এক্সপ্লেনেশন এই যে কিভাবে করলাম জানতে হবে। কোনো একটা বডি যদি তার রিয়াল ওয়েটটা বেশি হয়, স্বাভাবিকভাবে আমরা জলে কোনো বস্তু দিলে 90% বস্তু ডুবে যায়, অর্থাৎ তার ডব্লিউ রিয়ালটা বেশি। আগে যেটা বোঝালাম জাস্ট একটু আগে, সেটা হচ্ছে ফ্লোটিং, ভাসছে, লিকুইডে ভাসবে, ওটা হচ্ছে ওইটা। আর এটা বোঝাচ্ছে কি, এটা লিকুইডের মধ্যে ডুবে গেল, সিঙ্ক করছে এটা। এবার কিভাবে পেলাম? A = F by m। F মানে হচ্ছে নেট ফোর্স বাই m। এবার এগুলো আমি প্রত্যেকটার এক্সপ্রেশন একটু আগে লিখে নিলাম, সমস্ত ফোর্সগুলো করে নিয়ে A পেয়ে গেলাম। এই এটা বক্স মনে রাখো, নিচে অ্যাসিলেশনে নামবে A = G ইনটু, এখনো পর্যন্ত বাবা আমরা এরকম বক্স পেলে মুখস্থ করি, স্টিল নাও, তোমরা সবে করছো, তোমাদের বারবার করে কনসেপ্টটা নাও, বক্স মনে রাখো। হলে সময় নেই, হলে কিন্তু একটুও সময় নেই আমাদের। দেখি ভিডিওটা একটু আমি ইসে করছি না, দরকার নেই, ছেড়ে দাও, করে দিও। বলছি দেখো, তোমার এই যে বক্সগুলোকে খুব সুন্দর করে মুখস্থ রাখতে হবে। তাহলে নিটের কথা বলি, নিট এখনো পর্যন্ত যা অবস্থা, 180 কোশ্চেন্স, ডিউরেশন 3 আওয়ার্স। আমি তো এখানে প্রচুর ফুল মার্ক নিই, পার্ট মার্ক নিই, সেখানে দেখবে 720 তে এক্সাম নিই। 3 ঘন্টার মধ্যে 45 কোশ্চেন্স ফিজিক্স, 45 কেমিস্ট্রি, 90 হচ্ছে বায়োলজি। এবার কত কুইক অ্যাকশন জানতে হবে, কত কুইকলি প্রবলেমগুলো করতে হবে, সেগুলো খুব করে যদি কেউ এই টাইপগুলো না করতে পারে, কোন মুহূর্তে কোন ইকুয়েশন চুজটা মুহূর্তে শূন্যে ভেসে আসবে চোখের সামনে, তবে তুমি কিন্তু খুব কুইক অঙ্ক করতে পারবে। হ্যাঁ, আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে।
আর মেইনের কথা বলি, মেইন বুঝতে তো হবেই চ্যাপ্টার তো চুলচেরা ভাবে বুঝতে হবে। বোঝার পর যদি কোনো স্টুডেন্ট রেগুলার 1000 করে প্রবলেম করতে পারে, পার ডে 1000 প্রবলেম করতে হবে, ওইসব গল্প টল্প ছাড়ো বাবা। যেটা বলে পড়লে ভালো রেজাল্ট হয়, পড়বে না ভালো রেজাল্ট হবে না। অত ওইসব টিভি দেখে মোবাইল চালিয়ে গল্প করে রেজাল্ট হয় না। পশ্চিমবঙ্গে না ভারতবর্ষের তোমার কম্পিটিটার্স, অল ওভার ইন্ডিয়া তোমার কম্পিটিটার্স, কেউ বসে নেই। তুমি দেখো পাগলের মতো খাটছে স্টুডেন্টরা। অতএব পড়তে হবে নিজেকে। মাস্টারমশাই একটা পথ, মাস্টারমশাই একটা ওয়ে, মাস্টারমশাই তোমাকে একটা ম্যানেজ করে দিচ্ছেন। মাস্টারমশাই পরীক্ষা দিতেই যাবেন না, মাস্টারমশাই জ্ঞান লেকচার দিয়েই যাবে। পরীক্ষা তো তোমায় যেতে হবে, অর্থাৎ তোমাকে লড়তে হবে, রাত দিন তোমায় লড়তে হবে। ঠিক আছে, লড়লেই ভালো রেজাল্ট হবে। এটা হচ্ছে এটাই মন্ত্র, আর কোনো মন্ত্র নেই। যে বেশি পড়ে লিগ্যাল টিচারের কাছে পড়ছে, সঠিক পথে যাচ্ছে, আর বাড়িতে প্রচুর লেবার দিচ্ছে। প্রচুর র্যাঙ্ক করা ছেলে মেয়ে ঘর আমার হাত থেকে বেরিয়েছে, প্রচুর বাবা। বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া থেকে আরম্ভ করে প্রচুর র্যাঙ্ক বেরিয়েছে। আমি তাদের জীবনী দেখেছি বলে এই কথাগুলো বলছি। তারা একটা জিনিসই ভালো বুঝতো, পড়তো খালি, স্যারের কথা খুব মান্যতা দিত, স্যারকে খুব ফলো করতো, আর ভীষণ ভাবে পড়তো, ভালো রেজাল্ট করে বেরিয়েছে। যাই হোক, আমি যেটা বলছি দেখো, a equals to এই ইকুয়েশন। এবার এটা নিচে নামছে, বেশ ভালো কথা, নিচে নামছে। নিচে নামলে আমি এটারই বলছি, ধরো এটা এইখানে a পেয়ে গেলাম, a পেলাম। এবার এই যে নিচে নামলো, এই হাইটটা যদি ডেপথ যদি h হয়, তাহলে এখানে এসে তো ও একটা এখানে ধাক্কা দেবে, মাটিতে গিয়ে পড়বে। সেই মাটিতে গিয়ে পড়লে যে বেগে ধাক্কা দেবে, সেই বেগটা কত, এখান থেকে এখানে আসতে তার কত সময় নেবে, এগুলো কিন্তু আমাদের প্রশ্ন আসে। তাহলে প্রথমে আমরা ওই ইকুয়েশনগুলো তোমরা শিখেছো কিনা জানি না, যারা একদম নিউ কামার তাদের কাছে এটা দেখো, সেটা হচ্ছে এই যে এইচ, এটা তো u0, h equals to 0 plus half at square, h equals 0 plus half at square। এখানে এই যে a শিখেছি আমরা, কোথায় শিখলাম, ওই দেখো। তাহলে এটা মুখস্থ, তাহলে ডেনসিটি লিকুইড বলা থাকবে, ডেনসিটি বডি বলা থাকবে, ভ্যালু পুট করে দেবো, a পেয়ে যাবো। a যেই পেয়ে গেলাম, এর ভ্যালু এখানে বসাবো, h পেয়ে যাবো। বা যদি মনে হয় স্যার t বের করতে হবে, t পেয়ে গেলাম, e 2h by a। তাহলে আমাকে মূলত a পেতে হবে, যে কোনো ভাবে a পেতে হবে। যদি বলে স্যার কত বেগে গিয়ে ধাক্কা দেবে এখানে, তাহলে আমরা কি জানি, v cos u plus at, 0 plus at। ওকে, তাহলে এখানে আমরা a পেয়ে গেলাম, v পাবো। বা আমরা যদি v square equals to u square, কি বলছে গো, 2ah, তো কিছু বলছে? তাহলে আমরা এখান থেকে আমরা সমস্ত, দেখো একটি ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশন পেলাম, টি পেতে পারি, এই ইকুয়েশন পেলাম, আমরা যে কোনো ভ্যালু পেতে পারি, কিন্তু মূল আমাকে কি পেতে হবে, a পেতে হবে, a। ওকে, এবার ধরো একটা বস্তু যদি জলে ধরো ডুব দিলে, ডুব দিয়ে কোনো একটা বস্তুকে তুমি ছেড়ে দিলে, যারা ম্যাথসের ছেলে মেয়ে আছো, তাদেরকে বলছি সোমবার একদম একটা খাতা নিয়ে বসবে। আমি এলিমেন্টারি ম্যাথ দিয়ে শুরু করবো, একদম এলিমেন্টারি যে ম্যাথস আছে, বেসিক ম্যাথ যেটা আছে, ওইটা মন্ডে স্টার্ট করব। যারা নিটের জন্য পড়ছো তারা কখনোই অ্যাটেন্ড করবে না সোমবার। 10টা 10 AM 10টা থেকে ক্লাস নেব। যারা নিট নিয়ে পড়ছো তারা ম্যাথস ক্লাসে অ্যাটেন্ড করবে না, তারা অ্যাটেন্ড করলে আমি কিন্তু দেখতে পাবো বাবা। আর যদি অ্যাটেন্ড, শুধু তারা ফিজিক্স ক্লাসেই অ্যাটেন্ড করবে, আন্ডারস্ট্যান্ড? সে পরে দেখছি, আমি ম্যাথসের দিন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো কোনো একটা বডি, আবার বলছি, যদি এরকম হয়ে যায় যে ডেনসিটি অফ, যদি এরকম w real less than b হয়, তাহলে আমি একটা পোরশন বললাম, কিন্তু
যে WDL যদি বড় হয় তাহলে বস্তু ডুবে যাবে। ডুবে গেলে কি হবে? ডুবে গেলে অ্যাসলেশন পাবো। সিঙ্ক করলে আমরা এই যে অ্যাসলেশন পেতে থাকবো। সেই অ্যাসলেশন থেকে আমরা কি পাবো? আমরা H পাবো, অ্যাসলেশন থেকে V পাবো, এই বিভিন্ন ইকুয়েশনদের পাবো। এবার তুমি একটা বস্তুকে জলের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিলে, ধরো এখানে একটা বস্তুকে নিয়ে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হবে? সে ওপরে উঠে ভেসে উঠবে। যেহেতু বি বড়, আমরা একটা সোলার বল, ধরো একটা সোলার বল তুমি ডুব দিয়ে জলের মধ্যে নিয়ে ছেড়ে দিলে, বা ওই প্লাস্টিকের বল ফলগুলো পাওয়া যায় দেখবে, একটু ডুব দিয়ে ছেড়ে দিলে দেখবে বলটা ওপরে উঠবে, ওপরে উঠে জলের উপরে কিছুটা উঠে আসে। সেই জন্য আমরা এরকম জায়গায় বলটা প্রথমে ধরে নিচ্ছি উঠছে, ডব্লিউ কোথায়? ডাউনওয়ার্ড, ফলত ওপরের দিকে একটা অ্যাসলেশন উঠবে। আগে যেমন নিচের দিকে নামছিল, এবার ওপরের দিকে উঠবে। সেই অ্যাসলেশন কত হবে? আমরা একই রকম ভাবে ওই বিটাকে আগে নেব, বি মাইনাস WDL বাই এম। বির ভ্যালু ডব্লিউর ভ্যালু বসাবো, বসালে যেটা পাবো একদম আগেরটায় কি পাবো বাবা? দেখো ওইটা চলে আসবে, সামনে চলে আসবে। এই পোরশনটা যে ইকুয়েশনটা পেয়েছিলাম এইটা আগে চলে আসবে। তাহলে কি হবে? ডি লিকুইড বাই ডি বডি, ডি লিকুইড বাই ডি বডি মাইনাস 1। দেখো এইটা চলে আসবে, বক্স করে দিলাম, বক্স করে দিলাম। এই অ্যাসলেশন এসে উপরে উঠে যাবে। এবার এইটুকু যদি হাইটটা h হয় তাহলে আবার সে আগের মতো এইখানে একটা ভেলোসিটি গেইন করবে। সেই h ইকুয়ালস টু কত হবে? h ইকুয়ালস টু u0 প্লাস হাফ অফ at স্কয়ার। আবার সেই a দিয়ে ইকুয়েশন পাবো। এবার এখানে v কত পাবো? v স্কয়ার ইকুয়ালস টু u0 প্লাস 2h, এটা পেলাম v স্কয়ার ইকুয়ালস টু 0 প্লাস 2ah। আবার বা এরকম v ইকুয়ালস টু 0 প্লাস 80। এখান থেকে আমরা সমস্ত, কিন্তু কথা হচ্ছে এটা তো আর এখানে থেমে থাকবে না। এই বস্তুটা যখন এখানে উঠলো, এই অ্যাসলেশন নিয়ে সে এখানে উঠবে, ওঠার পরে সে কিন্তু কিছুটা জলের উপর উঠে আসবে। তোমরা কি দেখেছো কখনো জলের উপর উঠে এইবার নেমে আসবে? একটা সোলার বল তুমি যদি ডুব দিয়ে ছেড়ে দাও, দেখবে ও কি হবে? একটু জলের উপরে উঠে তবে পড়ে। আমি এবার এটা জলের মধ্যের গল্প বললাম, এটা যা ঘটেছে জলের মধ্যে বললাম। এবার জলের উপরে কি ঘটছে সেটা দেখাচ্ছি আমি। এবার জলের উপরে উঠছে, কিন্তু জলের উপরে উঠবে, উঠে আবার সে নেমে চলে আসবে। যেই সে জলের উপরে চলে গেল, সে কিন্তু আর এই জলের আন্ডারে নেই। কার আন্ডারে গেছে? এর আন্ডার গ্র্যাভিটি, জির আন্ডারে চলে গেছে। অ্যাবাভ দ্য ওয়াটার সারফেস, খুব সুন্দর মনটা দিয়ে, অ্যাবাভ দ্য ওয়াটার সারফেস এই ওয়াটার সারফেসের ক্ষেত্রে কি হচ্ছে বাবা? এটা আন্ডার গ্র্যাভিটি হয়ে গেল না, বলো? আন্ডার জি চলে এলো, তখন আর ওই এ নেই, তো এটা শুধুমাত্র জলের মধ্যে, এখন আর এ নেই। সেই জন্য তখন আবার ধরো এক্স পরিমাণ উঠলো, এখানে তো একটা ভি পেয়েছিল সে, এখানে গিয়ে ভি কি হয়ে গেল? 0 হয়ে যাবে। এখানে গিয়ে ভি ড্যাশ 0 হয়ে যাবে। হ্যাঁ, ফোনে কথা বলো না, ফোন নেই তোমাদের? আলাদা করো, আলাদা যদি ফোন থাকে সেই ফোনে কথা বলো। হ্যাঁ, বলি ভি ড্যাশ 0, তাহলে কি হবে বাবা? বলছি যে এখানে জলে উঠবে, উঠে ভি কি হবে? 0 হবে। আর এইখানে একটা, এখানে যে ভিটা পাওয়া গেল, সেই ভিটা এই এখান থেকে ওঠার পরে এই ভি পেল, তাহলে কি হবে? 0, জলের উপরে করছি, কিন্তু এই যে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2 জি এক্স।
একেবারে যারা একদম নিউ বাবা তারা একটুখানি, এটা তো মাধ্যমিক লেভেলে ছিলই বোধহয়, এই ব্যাপারগুলো না থাকলে আমি কয়েকদিনের মধ্যে এই ক্লাসটা নেবো আর কি। এই যে মনে আছে না ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gx, ফাইনালি কত হয়ে গেল 0, ইনিশিয়ালি কত ভি, হাইটটা x, তাহলে আমরা x কত পেলাম, কত হাইট উঠলো ভি স্কোয়ার বাই 2g, এইটুকু হাইট কিন্তু ওখানে উঠেছে। এই ভি স্কোয়ারের মান কোথা থেকে পাবো, একটু আগে শেখালাম, এই যে ভি স্কোয়ারটা কোথায় পেলাম, দেখো এই দেখো ভি স্কোয়ার, ওই দেখো এই যে ভি স্কোয়ার, আন্ডারস্ট্যান্ড প্লিজ। জাস্ট মিনিট বাবা, একটুখানি জাস্ট তোমরা ধরে রাখো, আমি ওই আমার এটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ভি স্কোয়ার ইকুয়ালস টু কত পেলাম বাবা, 2g। এই ভি স্কোয়ার মানে আগে যেটা পেলাম, কোন কি পেলাম আগে দেখো, ভি স্কোয়ার মানে আমরা 2a পেয়েছিলাম, এই 2a বসিয়ে দিলাম, 2a বাই 2g। বলছে প্রশ্ন দেবে জলের উপরে কতটা উঠবে, জলের উপরে কতটা উঠবে, দেখো আমরা হাইট পেয়ে গেলাম a, মূলত হচ্ছে a। তাহলে একটা কি পেলাম, কোন বস্তু ডুবে যেতে পারে, কোন বস্তু ভেসে উঠতে পারে, ভেসে উঠলে সে সারফেসের উপরেও কিছুটা উঠবে, সেটাও আমরা দেখে নিলাম কিভাবে উঠলো দেখলাম। একটু বাড়িতে খুব সুন্দর করে তোমরা একটু ভাববে এই ব্যাপারগুলো, এই ওরিয়েন্টেড প্রশ্ন কিন্তু আমি খুব আসতে দেখেছি। ওকে, আমি এবার পরের পার্টে চলে গেলাম। দেখো এই যে আমি পরের পার্টে গেলাম, দেখো আবার ফ্লোটিং এ গেলাম। ফ্লোটিং খুব মন দিয়ে বুঝবে, ফ্লোটিং কেস। এই জলটা হ্যাঁ 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 যাচ্ছে বাবা, এটা এইচডিএমআই প্রবলেম হচ্ছে, নিচ্ছে না, গরম হয়ে যাচ্ছে নিচ্ছে। দাও 1 মিনিট বাবা, একটুখানি জাস্ট 1 মিনিট, এটা রেস্ট নিতে হবে। বলছে ফ্লোটিং কেস, হ্যাঁ দেখো কেউ কখনো অফ অন করবে না, সব দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, দেখবে ঠিক চলে আসবে। ফ্লোটিং কেস আমরা একটু আগে শিখলাম যে কে ইকুয়ালস টু কি শিখেছি বলো, আবার বলতে হবে, ভি মাস বাই ভি টোটাল ইকুয়ালস টু কি শিখেছি বলো, একটু আগেই শিখলাম না ফ্লোটিং কেস, ভি মাস বাই ভি ইকুয়ালস টু ডি বাই ডি। যারা এখানে আছো তাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো যে অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা অনলাইনে রেজিস্টার্ড হয়েছে নাম, ওখানে প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে যদি তোমরা ফিস পে না করো, যার যে দিয়েছো আলাদা আলাদা, যে পেমেন্ট করনি সেটা ইমিডিয়েটলি 10 তারিখের মধ্যে ফিস পেমেন্ট না করলে নাম আউট হয়ে যাবে, ওখান থেকে মেশিন থেকে এই নামটা নেগলেক্ট হয়ে যাবে। যে কোনো ভাবে ইমিডিয়েটলি 10th অফ দ্য মান্থ ফিস পেমেন্ট করো। একটা হচ্ছে টিউশন ফিস আলাদা, একটা হচ্ছে ওই ম্যাটেরিয়াল যেগুলো পাঠাবে ওখান থেকে অনলাইনে, তার জন্য 300 রুপিস চার্জ লাগছে বাবা, পুরোটা সার্ভারকে ভাড়া দিতে হচ্ছে ওগুলো পাঠাতে গেলে। একটা পার সাবজেক্টে 1500 টাকা করে 1500, যারা ফিজিক্স পড়ছো তারা 1500 প্লাস 300 1800 পেমেন্ট করবে, যারা মেইনের জন্য পড়ছো 3300 টাকা পেমেন্ট করবে, 1500 3000 প্লাস 300 3300 টাকা দিয়ে দেবে ওখানে ইমিডিয়েটলি। মানে আজকে বোধহয় 7 তারিখ, 8 9 10 3 দিন হাতে আছে, যদি পেমেন্ট না করো ক্লাস ভালো না লাগলে পরদিন নিজেদের নাম অমিট করে নেবে, পড়বে না, কিন্তু পড়লে বাবা পেমেন্ট করতে হবে, না হলে তোমার নাম অটোমেটিক্যালি ওখান থেকে আউট হয়ে যাবে। এটা আমি বলে রাখলাম আর কি, তোমরা গার্জিয়ানদের ব্যাপারটাকে জানিয়ে দেবে একটু। ইমিডিয়েটলি পেমেন্ট মেথড বোধহয় জয়দা পাঠিয়েছে, বোধহয় ওই তোমাদের কাছে চলে গেছে,
যদি কোনো রকম প্রবলেম হয় জয়কে ফোন করে নাও বা আমাকে ফোন করে সব জেনে নিতে পারো। যারা পেমেন্ট করেছো তারা কিন্তু এই ব্যাপারটাকে ইগনোর করো, যেটা বললাম। যারা করনি তাদের বলছি আর কি, ছেড়ে দাও। এই কে ইকুয়ালস টু, আবার বলছি, ফ্লোটিং কেস কে ইকুয়ালস টু ভি ইমার্স বাই ভি ইকুয়ালস টু ডি বডি বাই ডি লিকুইড। দেখো মজাটা বলছি এইখান থেকে কত ভালো ভালো। হ্যাঁ বলো। স্যার বলছি আগের পৃষ্ঠাটা উল্টানো লাগবে। অবভিয়াসলি বাবা, আগের পৃষ্ঠাটা উল্টালাম। হ্যাঁ দেখো, দেখে নাও। তার আগের পৃষ্ঠা উল্টাবো, ঠিক আছে? না হ্যাঁ ঠিক আছে, লেখো লেখো। চেষ্টা করছি বাবা, এগুলো ক্লাসে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। মিউট করো। এবার মিউট করে দাও। হ্যাঁ, এবার এই জায়গাটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট একটা জায়গা বোঝাচ্ছি, সবাই চুপচাপ মন দিয়ে ব্যাপারটা বোঝো। এই ইকুয়েশনটা কি বুঝেছো? এই ইকুয়েশনটা নিশ্চয়ই বুঝেছো। আমি একটা পোর্শন আছে যেটা খুব পরীক্ষায় দেয়, সেটা নিয়ে আমি একটু ডিসকাস করছি। খুব ইম্পর্টেন্ট একটা জোন, সেই জোনটা হচ্ছে একটু নামিয়ে দিই খাতা। নাও। সেটা হচ্ছে এই যে ফ্লোটিং কেস ডিউ টু টেম্পারেচার, তাপমাত্রার জন্য কি ঘটনা ঘটে সেটা তোমাদের বলছি আমি। দেখো আমি যদি কোনো একটা বডি ধরো ফ্লোট করছি, এবার পুরো বডিটার টেম্পারেচার, আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম। সিস্টেমটার টেম্পারেচার বাড়ালে ওই বডি সুইং করবে না ফ্লোট করবে, আরো সুইং করবে না ফ্লোট করবে সেটা হবে। আমি একটু বোঝাচ্ছি। দেখো ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে একটা বস্তু ভাসছে জলে, তাহলে সেটা ধরো K1, কি হবে? ডি বডি বাই ডি লিকুইড, ডি বডি বাই ডি লিকুইড। এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরো তুমি একটা টেম্পারেচার এখানে দিলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে K2 কত হবে? ডি বডি, ওই যে ল, দেখো সূত্রটা কিভাবে আমাকে হেল্প করছে। দেখো ডি বডি বাই ডি লিকুইড, ডি বডি বাই ডি লিকুইড, এটা হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি কি করলাম দেখো, যখন বস্তুটা যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তার ফ্র্যাকশন ডুবে যাওয়া অংশ K1 বলে দিয়েছে কোশ্চেন। বস্তুটাকে আমি 3 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তখন K2 কত হয়ে গেল? ডি বডি বাই ডি লিকুইড ইনটু থিটা। এবার K2 বাই, আমি দেখো কি মজাটা, খুব সুন্দর করে ব্যাপারটা বোঝো। আমি এটাকে করলাম কি K1 বাই K2 করে দিচ্ছি, ডিভাইড করলাম। দেখতে পাচ্ছ সব, এই দুটোকে K1 বাই K2 করলাম। করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ডি বডি বাই ডি বডি, দেখো ডি বডি 0 বাই ডি বডি থিটা, এই যে ইনটু ডি লিকুইড থিটা বাই ডি বডি 0। মেবি আজকেই দেখো আমি এই চ্যাপ্টার ওরিয়েন্টেড একটা কোশ্চেন আমি ইচ্ছে তোমাদের মেলে পাঠিয়ে দিচ্ছি, আমি একটু বাদেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এই ওরিয়েন্টেড কিছু প্রবলেম তোমরা এখনই করে ফেলো, আমি একটু বাদেই পাঠাবো। যে চ্যাপ্টার পড়াবো আশা করছি সেই চ্যাপ্টারেরই ওই ওরিয়েন্টেড প্রবলেম আমি বেশ কিছু পাঠিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, এই সন্ধ্যার মধ্যে পেয়ে যাবে, সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবে, বাড়িতে প্র্যাকটিস করবে, এটা পড়ে নিবে। আর কালকে যেটা অরিজিনাল যে আমার লেভেল যায়, আমার লেভেল খুব আপডেট লেভেল বেরিয়েছে, সেই লেভেল ওয়াইজ কোশ্চেন ওটা কালকে বা পরশু তোমরা পেয়ে যাবে, তার সলভও পেয়ে যাবে। মানে এই চ্যাপ্টার ওরিয়েন্টেড যত কোশ্চেন আছে সব আমি পাঠাতে থাকবো, তোমার বাড়িতে প্র্যাকটিস করবে। আর পরীক্ষাটা 2 সপ্তাহ বাদে থেকে 2-3 সপ্তাহের মধ্যে আমি পরীক্ষা স্টার্ট করছি, ওই ডেইলি প্র্যাকটিস, উইকলি প্র্যাকটিস, পার্ট টেস্ট প্র্যাকটিস গুলো। আর যেটা 720-তে পরীক্ষা সেটা কদিন বাদে নি বাবা, একটু পড়ে টড়ে নাও। তাহলে আমরা এই যে একটা ইকুয়েশন পেলাম। এবার বাবা তোমরা
একটা জিনিস কি তোমরা জানো, তোমরা যে নিশ্চয়ই ছোটবেলায় যারা পড়েছো এই স্যারটাকে শিখিয়েছেন, দেখো এই যে ভি ইকুয়ালস টু ভি নট 1 প্লাস গামা ইন্টু ডেল থিটা নিশ্চয়ই শিখেছো ভলিউমের একটা টেম্পারেচারের ক্ষেত্রে। কিন্তু এটা যেমন ভলিউম ভি এর ক্ষেত্রে এটা হয়, দেখো ভি বাই ভি থিটা বাই ভি থিটা বাই ভি নট 1 প্লাস গামা ডেল থিটা ডেনসিটির ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়ে যায়। যেহেতু আমরা শিখেছি না যে ভি ভ্যারিজাস 1/d, ছোটবেলায় শিখেছি ইনভার্সলি প্রপোর্শনাল, সেহেতু ডেনসিটির ক্ষেত্রে ডি থিটা বাই ডি নট এটা 1/1 প্লাস গামা ডেল থিটা হয়। এই জায়গাটা আবার বক্স করে একটু মুখস্থ রাখো তো, বিভিন্ন অঙ্ক করতে এই জায়গাটা খুব হেল্পফুল, ইউ নো। ওকে, ভি থিটা বাই ভি নট 1 প্লাস গামা ডেল থিটা, বাট ডেনসিটির ক্ষেত্রে এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায়। ডি থিটা বাই ডি নট ইকুয়ালস টু 1/1 প্লাস গামা ডেল থিটা, 1 প্লাস গামা ডেল থিটা। তাহলে আমাদের এই জায়গাটার দিকে তাকাবে কেউ একটু, ডি বডি বাই ডি বডি এটা 0 থিটা, থিটাটা কোন দিকে আছে এর সঙ্গে কম্পেয়ার করো, এটার সঙ্গে কম্পেয়ার করো, ডি থিটা বাই ডি নট মানে নিচে রয়েছে 1 প্লাস গামা ডেল থিটা। এটার ক্ষেত্রে কি আছে, থিটাটা নিচে 0টা উপরে, তাহলে এটা পাল্টে খেয়ে যাবে না, কত হবে 1 প্লাস গামা বডি ইনটু থিটা। আর এটার ক্ষেত্রে লিকুইডের ক্ষেত্রে ঠিকই আছে, দেখো থিটা উপরে 0 নিচে, থিটা উপরে নিচে, তাহলে এটা নিচে আসবে 1 প্লাস গামা সরি এটা লিকুইড লেখো বাবা, সরি এই জায়গাটা লিকুইড হবে, ডি লিকুইড বাই ডি লিকুইড, এটা থিটাতে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি পেলাম আমরা, যে গামা লিকুইড ইনটু থিটা K1 বাই, এই জায়গাটা আমি আবার বোঝাচ্ছি বাবা, আমি আবার সুন্দর করে বোঝাচ্ছি, একটু লিখে নাও, আমি সুন্দর করে আবার বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটা আমি আবার সুন্দর করে বোঝাচ্ছি, লিখেছো? লেখা হয়ে গেলে এই পোরশনটা বক্স করে দাও, এই পোরশনটা বক্স করে দাও। আমি আবার চলে এলাম যে কোনো একটা বডিকে, একটা বডি, a body is floating in water বা liquid at 0 degree centigrade, তখন K1 তার ফ্র্যাকশন ডুবে আছে, ওই বডিটাকে থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে বাড়িয়ে দিলে, টেম্পারেচার বাড়ালে, কোশ্চেন করবে বডিটা সিঙ্ক করবে আরো নাকি আর একটু ভেসে উঠবে, ডুবে যাবে নাকি ভেসে উঠবে, আন্ডারস্ট্যান্ড? আমি করলাম কি, যেহেতু আমি এই সূত্রটা শিখেছি, লটা শিখেছি, যে ফ্র্যাকশন ইকুয়ালস টু ডি বডি বাই ডি লিকুইড, তাহলে 0 তে কত জানি আমি, K1 ইকুয়ালস টু ডি বডি বাই ডি লিকুইড at 0 ডিগ্রি সেন্টিগ্রেড, at থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে, K2 ইকুয়ালস টু ডি বডি বাই ডি লিকুইড at থিটা ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এটা কি করছি, K1 বাই K2 করছি, K1 বাই K2 করলাম, করলে কি হলো, ডি বডি, এই যে ডিভাইড করছি তো, এটা 1, এইটা দেখো চলে এলো একটা রেশিও ব্যাপার। এই রেশিওতে আমরা এই সূত্রটার দিকে তাকাবো, একটু ভালো প্রবলেম কিন্তু এগুলো বাবা, আমি যত এগোতে থাকবো আমি ভালো ভালো জায়গায় যেতে থাকবো, তো আরো সুন্দর সুন্দর টেকনিক, নানা রকম কায়দা কারণগুলো শেখাতে থাকবো, ফলে তো তোমরা একটু ধৈর্য সহকারে এগুলো পড়তে হবে। ফিজিক্স বলে না, প্রত্যেকটা সাবজেক্টই একটু পেশেন্স দরকার, সেই পেশেন্স নিয়ে পড়লেই সব ঠিক হয়ে যায়। আমাদের সমস্যা কি জানো তো, সমস্যা হচ্ছে আমাদের এই পেশেন্সের অভাব, ও পরে পড়ে নেবো, থাক এখন বুঝবো না, নানা রকম সমস্যা তৈরি হয়। তা নয়, দাঁত চেপে বুঝতে হবে, যে আজকেই বুঝবো এটা, এখনই বুঝবো এটা, আমরা ওটা পরে আর বোঝা হয় না, ঠিক আছে? দেখো এটা কি বললাম, এই যে এইটা তোমরা জানো,
এই যে ভলিউমের ক্ষেত্রে এই সূত্রটা অনেকে জানে না, কিন্তু জেনে রাখো আর কি। সেটা ভি থিটা বাই ভি নট, 0 ডিগ্রিতে ভলিউম, থিটাতে ভলিউম, এরকম সূত্র। ডেনসিটির ক্ষেত্রে সূত্রটা পাল্টি খেয়ে যায়, ইনভার্স হয়ে যায় ডেনসিটির ক্ষেত্রে। ফলত আমরা ডি থিটা ডি নট মানে নিচে দেখছো, এখানে ডি 0 বাই ডি থিটা, তাহলে কি হবে? এটা উপরে চলে যাবে। ফলত 1 প্লাস গামা বডি ইনটু থিটা। আর এক্ষেত্রে লিকুইডের ক্ষেত্রে থিটা উপরেই আছে, 1 প্লাস গামা লিকুইড ইনটু কত হবে? থিটা। এবার এক্সপ্যান্ড কার বেশি হয়? লিকুইডের না বডি সলিডের? লিকুইডের এক্সপ্যান্ড। সামান্য তাপে লিকুইড অনেক বেশি এক্সপ্যান্ড হয় সলিডের থেকে। যেহেতু দেখো আমি এখানে লিখছি অ্যাজ, যেহেতু গামা লিকুইড ইজ গ্রেটার দ্যান আ গামা বডি, গামা বডির থেকে গামা লিকুইড অনেক বড়, ফলে এই পোরশনটা কি বড় হবে, ফলে K2 ইজ গ্রেটার দ্যান K1। অর্থাৎ দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে K2টা বেড়ে গেল, অর্থাৎ সে আরো একটু জলে ডুবে যাবে, সিঙ্ক করবে। অর্থাৎ আমরা কি করব? তাপ দিলে বস্তুটা আরো ডুবে যায়। কোনো একটা বডিতে যে অবস্থায় ভাসবে তাকে যদি তোমরা একটা টেম্পারেচার গেইন করো, তাহলে টেম্পারেচার দাও, হিট দাও, তাহলে সে আরো সিঙ্ক করবে, ডুবে যাবে, K2 বড় হয়ে গেল। ফলে এই বক্সটা মনে রাখাটা হচ্ছে জরুরি। এই বক্স মুখস্থ রাখতে হবে। এটাকে বলা হয় ব্রহ্মাস্ত্র। এই প্রত্যেকটা বক্স একটা ব্রহ্মাস্ত্র। ওই হলের মধ্যে কিন্তু এই ব্রহ্মাস্ত্র দিয়ে সব সলভ করতে হবে, সময় নেই। হলে কে বুদ্ধিমান, কে কোন স্কুলের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল ও দেখবেই না। হলে তোমার পারফরম্যান্স খুব কুইক পারফরম্যান্স হতে হবে, আন্ডারস্ট্যান্ড? সেই জন্য বক্সটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা ফ্লোটিং বডি তার টেম্পারেচার দিলে কি হয়। এবার ফ্লোটিং বডির আর একটা কন্ডিশন বলছি, খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। এই যে আর্কিমিডিস ইউরেকা ইউরেকা বলে চিল্লিয়েছিলেন রাজামশাইয়ের মুকুট নিয়ে একটা বাথটবে স্নান করতে করতে, তোমরা নিশ্চয়ই শুনেছো গল্পটা। কিন্তু গল্পটা হয়তো শুনেছো, কিন্তু তার ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্ট কতটুকু বুঝেছো আমি সেটা বোঝাচ্ছি একদম। যে সেটা ওর মধ্যে সলিড না ফাঁপা সেটা তিনি বুঝতে পারছিলেন না। তিনি যখন দেখলেন যেটা আপথ্রাস্ট, তিনি যখন দেখলেন যে জলে গেলে উনি সাঁতার কাটছেন বাথটবে, দেখছেন ওনার বডিটা কেমন হালকা হয়ে যাচ্ছে। উনি তখন বললেন কি হলো, ওনার মাথায় তখন এই বায়ান্সি ব্যাপারটা এলো। তাহলে একটা ফোর্স উপরের দিকে না, মানে জিনিয়াসদের তো, যারা জিনিয়াস ওরা তো গড গিফটেড পারসন, ফলে জিনিয়াসের মাথায় আসে সব। আমরা কত স্নান করি, কতবার কত জায়গায় বডি হালকা হয়, আমাদের মাথায় ওসব ঢোকে না বাবা। আমরা কি দেখিনি আপেল আগে মাটিতে পড়েছে? আগে নিউটনের আগে যারা জন্মেছে তারা দেখেনি মাটিতে পড়েছে? কিন্তু জিনিয়াসদের মাথায় হঠাৎ একটা ল চলে আসে, ভগবান ওদেরকে ওই জন্যই পাঠান। যাই হোক, আমরা এই আর কি হয়েছে ব্যাপারটা দেখো। আমি একটা অঙ্ক দিয়ে বোঝাই। ধরো কোনো একটা বল তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না, সেই বলের ভেতরে অনেকগুলো এরকম গর্ত 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 আছে, তুমি বুঝতে পারছো না একটা সলিড বল। দোকানদার এই যে অর্নামেন্ট গুলো দোকান থেকে বানিয়ে দেয়, তোমায় বলো সলিড অর্নামেন্টস, তোর ভেতরে ফাঁপা আছে কিনা আছে তুমি কি করে বুঝবে? চলে গেছে, কোনো একটা পয়েন্টে চাপলে হাত লেগেছে। আরে পয়েন্ট হাত দিও না, মনে হচ্ছে ভিডিও বন্ধ হয়েছে। হ্যাঁ, ক্লাস এই লং টাইমে ক্লাসে প্রবলেম হয়। একজন বলতে পারো যে এই লং টাইম ক্লাস নিলে কি কারো প্রবলেম আছে, নাকি মাঝখানে ব্রেক দিতে হবে? মাঝখানে ব্রেক দিলে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আজকে যেহেতু হয়ে গেল, পরদিন আমি একদম কিছুক্ষণ 2 ঘন্টা ক্লাসের পরে ব্রেক দেবো, ঠিক আছে? আজকে প্রথম দিন বলে আর ব্রেক দিচ্ছি না, ওকে? আজকে ফার্স্ট ডে বলে ব্রেক দিচ্ছি না, কিন্তু যদি তোমরা বলো যে স্যার 10 মিনিটের একটা ব্রেক দিন, তাহলে আমি পরদিন নিশ্চয়ই ব্রেক দেবো। মাথা অনেক সময় হ্যাং করে ফেলে আর কি। তাহলে কি বললাম? মাস হচ্ছে 40 গ্রাম, ডেনসিটি হচ্ছে 5 গ্রাম পার সেমি কিউব, ভলিউম হচ্ছে কি বললাম বলো বাবা? মাস বাই ডেনসিটি। এই যে ভলিউম,
এই ভলিউম নিয়ে কিন্তু অনেকে এই পোর্শনটাই জানে না। এই ভলিউমটা ডেনসিটি দিয়ে ভাগ করলে যে ভলিউম পাওয়া যায় তার এই সলিড পোর্শনটার ভলিউম, অর্থাৎ এই পুরোটাকে গলিয়ে যদি সলিড করতে পারতাম তার ভলিউম দেয় এটা। এইবার বললো এটা একটা কোনো ইমার্জড ইন, ধরো তুমি এই যে আর্কিমিডিস ডুবেছে আর কি, এবার জলে সাঁতার করছে, ইমার্জড ইন ওয়াটার, দেখা যাচ্ছে সে তখন এটা 20 গ্রাম দিচ্ছে, 20 গ্রাম 30 গ্রাম দিচ্ছে, 30 গ্রাম যখন জলে ডুবলো তখন, তাহলে ওই যে কমিয়ে দিল কে ছিল, এয়ারে হচ্ছে 40 গ্রাম, এটা তো এয়ার হচ্ছে 40 গ্রাম, জলে যখন নিচে তখন কত হয়ে গেল 30 গ্রাম। কে কমালো? বায়োন্সি কমালো, ওয়েট লস করিয়ে দিল। তাহলে বায়োন্সি কত? এই 40 মাইনাস 30, 40 মাইনাস 30, দ্যাট ইজ 10 গ্রাম। আবার বায়োন্সি মানে কি শিখেছি আমরা? ভি। এই ভি কিন্তু আর এই ভি এক না, এই ভি হচ্ছে তার মেনসুরেশনের ভি, পরিমিতির ভি। এই ভি আর এই ভি এক না, এই ভি মানে হচ্ছে তার 4/3 পাই আর কিউ, অর্থাৎ তার বাইরের পোর্শনটার ভি। আর এই ভি কখনো এক নয়, এই ভি আর এই ভি কিন্তু ডিফারেন্ট ভি। এই ভি হচ্ছে সলিডের ভি। অনেক ছেলে মেয়ে এবং অনেক মাস্টার মশাই এই জায়গাটায় একটা ডিস্টার্ব করে দেয়, মানে মাস্টার মশাই বোঝেন হয়তো, তোমাদের বোঝাতে পারেন না হয়তো। আমি বহু স্টুডেন্টের দেখেছি, অনেক রথী মহারথীকে দেখেছি, তারা এই দুটো ভি কে সেম ভেবে নেয়। কখনো ডেনসিটি দিয়ে ডিভাইড করলে যে ভি পাওয়া যায় সেই ভি হচ্ছে সলিডের ভি, আর এই বায়োন্সি দিয়ে যে ভি পাওয়া যায় সেই ভিটা হচ্ছে মেনসুরেশনের ভি, পরিমিতির ভি, অর্থাৎ আউটার পোর্শনের ভি। এটা একটা ফাঁপা বল হলো এই ভি দিত, আন্ডারস্ট্যান্ড? সেই জন্য তাহলে 10 গ্রাম, তাহলে বি মানে কি জানি, স্যার শিখেছে একটু সূত্র, ভি ডি লিকুইড। ডি লিকুইড কত? এটা তো ওয়াটার, ওয়াটার মানে 1, এ পাশে জি নেই মানে ও পাশে আমি জি নেব না, এটা এ পাশে জি থাকলে আমি গ্রাম ওয়েট লিখতাম, গ্রাম ওয়েট। জির মান পুট করে দিলে ডাইন হয়ে যায়, দ্যাট ইজ 10। তাহলে ভিডা কত হয়ে গেল? 10 সেমি কিউব, 10 সিসি। দেখো খুব অদ্ভুত ব্যাপার, সলিডের ভি হচ্ছে 8 আর বাইরের ভি হচ্ছে 10 সিসি। আর্কিমিডিস বাবু চিল্লিয়ে উঠেছিলেন, এটা উনি ওই মুহূর্তে 2 মিনিটের মধ্যে ভেবে উনি ইউরেকা ইউরেকা বলে চিল্লিয়েছিলেন, জানি বাবা যদি এটাও 8 হতো, এই পোর্শনটা যদি 8 হতো, উনি বলতেন না একটু ফাঁপা নেই। কিন্তু এখন কতটুকু ফাঁপা আছে? হলো কতটুকু? হলো হচ্ছে 10 মাইনাস 8, দ্যাট ইজ 2 সেমি কিউব হলো। এই জায়গাটা একটু সুন্দর করে ব্যাপারটা বোঝো। যদি দেখা যেত এটাও 8 আসতো, এই জোনটা যদি 8 হতো, তাহলে কিন্তু এটা হলো পোর্শন থাকতো না, বলতো সলিড। উনি তখন রাজামশাইকে বললেন যে আমি পেয়ে গেছি ক্যালকুলেশন। উনি তখন এটা, উনি একদম এই কাহিনীটা ওখানে দেখেছিলেন, মুকুটটা নিয়ে, ওটা সলিড না ফাঁপা, উনি এটা করেছিলেন। এটা আবার বলছি আমি, বায়ুতে আমি একটা কথা বলি, তোমাদের আবার কনফিউশন হয়ে যায়, এই যে মাঝে মাঝে ওয়েট বলছি, মাস বলছি। দেখো ওয়েট বললে গ্রাম ওয়েট শব্দটা ব্যবহার করতে হয়, মাস বললে গ্রাম ব্যবহার করতে হয়, আন্ডারস্ট্যান্ড? যাই হোক, মাসটা 40 গ্রাম, ডেনসিটি অফ দ্য বডি কত? 5 গ্রাম পার সেমি কিউব। এবার যেই আমি ডেনসিটিতে মাসকে ডিভাইড করে নেব, যে ভলিউম পাবো সেই ভলিউমটা হচ্ছে ভলিউম অফ সলিড পোর্শন। একটা কঠিন বস্তুটুকুর পোর্শনটুকুর ভলিউম পাবো। এবার যেই তুমি এটাকে জলে ইমার্জ করলে, জলে ডুবিয়ে দিলে, তখন তার ইয়ে কত হয়ে গেল? 30 গ্রাম দেখাচ্ছে। 30 গ্রাম দেখানো মানেই ওয়েট লস্ট হয়েছে। কে লস্ট করেছে? কে লস্ট করলো? বায়োন্সি লস্ট করিয়ে দিয়েছে। তাহলে ওয়েট লস যেটা হলো, সেই ওয়েট লস হচ্ছে 10 গ্রাম। ওয়েট লসটা
10 গ্রাম। এবার এই বি মানে কি শিখেছি আমরা? ভি ডি লিকুইড ইনটু জি। ভি ড্যাশ ডি লিকুইড, যেহেতু এটা ওয়াটার, কিন্তু 1 লিখেছি আমি, এই ওয়াটার নিয়েছি তো। জি কেন নিলাম না? এখানে গ্রাম ওয়েট নিয়ে এপাশে জি না থাকলে এপাশেও নেবো না, এপাশে জি থাকলে এপাশেও জি নেব, দিয়ে আমরা ভি ড্যাশ পেয়ে যাব। ভি ড্যাশ হচ্ছে 10 সেমি কিউব। আন্ডারস্ট্যান্ড? এইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু এই ভলিউম আর এই ভলিউম ম্যাচ করছে না, ডিফার করছে। ডিফার কখনো কিন্তু এই ভ্যালুটা 8 এর কম হতে পারে না, এটা 8 হবেই, কিন্তু ফাঁপা থাকলে 8 এর বেশি হবে। সেই জন্য এই 10 থেকে আমরা 8 বাদ দিলাম, 2 সেমি কিউব। আন্ডারস্ট্যান্ড? 2 সেমি কিউব, এটা আমরা এইটুকু পেয়ে গেলাম। তাহলে হলো পোরশন আমরা পেলাম। কি কি শিখলাম দেখো, ফ্লোটিং কন্ডিশন থেকে কি শিখলাম? একটা শিখলাম হচ্ছে টেম্পারেচার বাড়ালে কমবে, ডুবে যাবে না ভেসে উঠবে। এখানে কি শিখলাম? যে একটা বডির মধ্যে হলো পোরশন কতটুকু আছে, টাইম প্লিজ দেখো, একটা পোরশনের মধ্যে কতটুকু সলিড আছে, হলো আছে। আর দেখো এই কিছু ব্যাপার আছে, যেমন ধরো আমি তুমি একটা নৌকায়, কোনো একটা বডিতে নৌকায় কিছু পাথরের টুকরো আছে, নৌকাটা ভাসছে, অথবা একটা এরকম আইসের টুকরো আছে, তার মধ্যে কিছু ইম্পিউরিটি রয়েছে, কিছু লোহার কুচি টুচির মধ্যে আছে কিছু পাথরের টুকরো। এবার দুটোই ভাসছে, সাপোজ দুটোই ভাসছে। খুব সুন্দর প্রশ্ন, ভালো করে বুঝবে। কেন ভাসছে? প্রথম কথা হচ্ছে ভাসে কেন? ভাসে মানে যা বি পাওয়া যায়। ফ্লোটিং মানেই হচ্ছে ফ্লোটিং, ফ্লোটিং মানে বি ইকুয়ালস টু ডব্লিউ। টোটাল ডব্লিউ, কি কি ডব্লিউ আছে? বি মানে হচ্ছে ডব্লিউ অফ বোট, মানে মাস অফ বোট প্লাস মাস অফ স্টোন, এই তো হবে। তো আমি জি ব্যবহার করে দিলাম জি। এবার বি মানে কি জানি? যতটুকু জলকে সরিয়েছে, একটা জলকে তো সরাবে, সেই জল পোরশনটা, ইমার্জ পোরশনটা যদি V1 হয় ইনটু ডি অফ ওয়াটার ইনটু জি। এবারে আমি লিখে দিলাম V1 ডি ওয়াটার টু 1, তাহলে এম অফ বোট প্লাস এম অফ স্টোন, এই দুটো রেখে দিলাম ইকুয়েশন 1। এটা রেখে দিলাম। এইবার করলাম কি, একই রকম, সেম অ্যাজ এটা বোর্ড, বা এটা আমি লিখতে পারি আইস দিয়েও লিখতে পারো তুমি, একই রকম। ধরো V1 ইকুয়ালস টু এম অফ আইস প্লাস এম অফ স্টোন, আসছে। এইবার স্টোন গুলো ড্রপ করলে, তুমি স্টোন গুলো ফেলে দিচ্ছে। আন্ডারস্ট্যান্ড? যে এটা কি হচ্ছে, আফটার ফলিং দ্য স্টোন, স্টোন গুলো যখন তুমি ফেলে দিলে তখন কি গল্প হচ্ছে বলো? স্টোন গুলো যখন পড়লো তখন তো নৌকাটা ফাঁকা হয়ে গেল, স্টোন গুলো জলের নিচে চলে গেল, তাই তো হবে। কিন্তু তখন কিন্তু ওই V1 আর থাকবে না, তখন এটা V2 হয়ে যাবে। কতটুকু জল সরাবে? নৌকা যেটুকু আছে সেটুকু তো সরাবে বোটটা, কিন্তু এখানে বাবা, এখানে এই যে জি গুলো সরাচ্ছি, তো এখানে এই একটা কথা আমি তোমার মাথায় রাখো, এই যে V1 মানে কিন্তু এই যে V1 এই যে ডব্লিউ লিখেছি, তো এই এম অফ বোট মানে কে, আমরা ভলিউমে ট্রান্সফার করা দরকার নেই, এইটা নিয়ে নাও। V2 কত হবে? V2 হচ্ছে এম অফ বোট প্লাস স্টোন যেটুকু জল দিল, সেই স্টোন তো আর এভাবে দেবে না, স্টোনের একটা ভলিউম আছে, সেটা এম অফ স্টোন দেখো প্লাস কি হয়ে যাবে
ডেনসিটি অফ স্টোন ভালো করে দেখে নাও। আমরা যদি একটু ইয়ে করি আরো ভালো হয়, আরো বুঝতে তোমার সুবিধা। ঠিক আছে, এইভাবে করলেও হবে, ইয়ে নেই, তোমরা এইভাবেই নাও। আবার ভালো করে বুঝে নাও কেন ভাসছে। ভাসছে যখন B ইকুয়ালস টু W হবে। W মানে কি? বোটের ওজন আর স্টোনের ওজন, মানে mg। এটাই হচ্ছে যতটুকু জল সরাবে তার ওজনের সমান, সেটা V1 আমরা পেয়ে গেলাম। এই ক্ষেত্রে কত হবে? V2। বোটটা তো বোটের মধ্যে থাকলো, এই জায়গাটা কি হয়ে গেল? D স্টোন দিয়ে আগে ছিল কিন্তু m স্টোন বাই 1 ভাবো মনে মনে। এখানে কি হলো? m স্টোন বাই D স্টোন। এই D স্টোনটা একের অনেক বেশি বাবা। স্টোনের ডেনসিটি অনেক বেশি, রক টপের ডেনসিটি অনেক বেশি হয়, ফলত এই জায়গাটা কিন্তু কি হবে? কমে গেল। ফলত কি দেখতে পাচ্ছি? V2 ইজ ভেরি ভেরি লেস দ্যান V1 হয়ে যাবে, ভেরি অর্গানিক V1। ফলে দেখতে পাচ্ছি পরের ক্ষেত্রে অপসারিত জলের ওজন কম, আগের ক্ষেত্রে বেশি জল সরিয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে জল কম সরাবে, অর্থাৎ কি হবে? জলতলটা নেমে যাবে, নৌকা ভেসে উঠবে। ধরো তুমি কোনো একটা সুইমিং পুলে গল্পটা করছো। কেন সুইমিং পুল বলছি? ওখানে স্কেলিং করা থাকে জল, ওই জলের লেয়ার মাপার জন্য। তুমি প্রথমে যদি এই গল্পটা যে স্কেল দিয়ে যে লেয়ারটা পাবে, এই গল্পটা যখন হলো স্টোনগুলো ফেলে দিলে দেখবে নৌকাটা ভেসে উঠবে, ওই জল একটু নেমে যাবে, জলতলটা লেভেল অফ ওয়াটার ইট ডিক্রিজড, নেমে যাবে নিচের দিকে। ঠিক সেম অ্যাজ এটার ক্ষেত্রে একই রকম। V1 যখন গলে গিয়ে mcc ওয়াটার দেবে, m গ্রাম আইস m গ্রাম ওয়াটার দেবে, স্টোনগুলোর ক্ষেত্রে কি হবে বলো? m স্টোন বাই ডেনসিটি স্টোন। দ্বিতীয় ক্ষেত্রে যেটা হলো V2 তে। প্রথম ক্ষেত্রে এটা হবে, আমি আবার বোঝাবো যদি না বুঝলে আমি আবার বোঝাবো। এই যে V2 এটা বলছে কোয়ালিটি ভালো না, এখানে ঝিরঝির আসছে। হ্যাঁ, 1 মিনিট বাবা, 1 মিনিট। মাইক্রোফোনটা তো অফ করো। তুমি ঝিরঝির করছে কি এটা? তাহলে তুমি তোমার মাইক্রোফোনটা অফ করে দাও না প্লিজ। প্রবলেম ক্রিয়েট করে অরিজিন। তুমি ইসে করো, মাইক্রোফোন অফ করে তুমি কন্টিনিউ করো। মাইক্রোফোনটা অফ করে দাও বাবা প্লিজ। তুমি কি মোবাইলে দেখছো? অরিজিৎ হ্যাঁ অরিজিৎ, কি মোবাইলে দেখছো বাবা? হ্যাঁ হ্যালো অরিজিৎ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। অরিজিৎ কি শুনতে পাচ্ছ? হ্যালো। ভিডিও কোয়ালিটি বেশ ভালো, ওরা প্রবলেম ক্রিয়েট না কোথায় অরিজিৎ? কই অরিজিৎ? ফোন লাগাও, আমার ফোন দেখো না, কথা বলতে হবে। স্টুডেন্ট প্রথম প্রবলেম হতেই পারে, আমার থেকে বলো কেন? V2 ইকুয়ালস টু ফোন করো, ইচ্ছা করে ফোন করে দাও। অরিজিৎ নামে হ্যাঁ, কে বলছো? আমি সুমেধা বলছি। হ্যাঁ বলো বাবা, বলো। বেশ কিছু পার্টিসিপেন্টসরা বলছে যে কেউ একটা বা অনেক পার্টিসিপেন্টদেরকে বারবার রিমুভ করে দিচ্ছে, আমাকেও প্রথম রিমুভ করে দিচ্ছিল। তো এইটা রিমুভ করে দিচ্ছে স্যার আমাদেরকে। আচ্ছা দেখছি বাবা, আমি দেখছি। তুমি এক মিনিট, প্রথম দিন বলে ডিস্টার্ব হচ্ছে। অরিজিৎ নামে সেভ করো। না এখানে সেভ নেই, তুমি তাদেরকে দাও। হ্যাঁ সরি বাবা, 1 মিনিট একটু ওয়েট করো, 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ স্যার অরিজিৎ এসছে। অরিজিৎ এসছো? অরিজিৎ এসছো? আচ্ছা অন্য সবাই মিউট করো। অরিজিৎ এসছো? হ্যালো অরিজিৎ, শুনতে পাচ্ছ? অরিজিৎ শুনতে পাচ্ছ? মেসেজ দিচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা তুমি মোবাইলটা শুধু অন করে থাকো, আমি তোমার সাথে কথা বলছি। তুমি মিউট করে রাখো ভিডিও। এবং আমি বলছি একটা কথা,
আমি প্রত্যেকের সঙ্গে বাই ফোনে কথা বলছি, কেউ না কেউ আমি দেখতে পাচ্ছি ডিলিট করছে, রিমুভ করছে। এগুলো যারা করছো বাবা, আমি কিন্তু পরদিন থেকে আমি তাদেরকে আর অ্যালাউই করবো না এখানে, ইম্পসিবল। যাই হোক, দেখে না ভালো করে এটা বলছি। জয়, ফোনটা আমাকে দাও। বলছি, আবার বলছি আমি, দেখো বলছি যে আইস এখানে ফ্লোট করছে, তার মধ্যে কিছু ইমপিউরিটি রয়েছে। ইমপিউরিটি বলতে স্টোন হতে পারে বা কোনো একটা মেটাল আছে, সেটা ফ্লোট করছিল। সেই ক্ষেত্রে কি হলো, আগেরটার মতো একদম, বা একটা বোট তার সবাই লিখেছে, হ্যাঁ আবার রয়েছে। I think একটা মেয়ে হচ্ছে লিখেছে, video quality is not so bad. Yeah, quality is not good. বোঝা যাচ্ছে না তো ভিডিও বোঝা যাচ্ছে না। দেখি আমি এক মিনিট আসবো। ওকে, আমি দাঁড়াবো। হ্যাঁ, হ্যালো অরিজিৎ, আমি স্যার বলছি। তুমি কি কোয়াইট পড়েছো? হ্যালো, এম অফ বোর্ড প্লাস এম অফ স্টোন। দ্বিতীয় ক্ষেত্রে স্টোন গুলো জলে ফেলার পরে যে ভলিউম পেলাম, সেটা হচ্ছে এম অফ বোর্ড প্লাস এম অফ স্টোন বাই ডি স্টোন। এবার দেখতে পাচ্ছি যেহেতু ডি স্টোন, এই পোর্শনটা দেখো একটু, এইটা হচ্ছে এম স্টোন, এইখানে এম স্টোন বাই ডি স্টোন, তাহলে এইটা কম, এই জন্য V2 ইজ লেস দ্যান V1। ঠিক সেম অ্যাজ এটার ক্ষেত্রেও তাই হচ্ছে। তাহলে বলো তো, এই পুরো আইসটা গলে গেলে স্টোন গুলো জলে পড়ে যাবে, তখন জলের লেভেল কি হয়ে যাবে, কমে যাবে। V2 ইজ লেস দ্যান V1, দুটো একই প্রবলেম। আচ্ছা, আমি একটা কথা বলি, প্রথম দিন তো আমি একটু ব্রেক দিইনি, পরের দিন অবশ্যই আমি ব্রেক, এটা কিন্তু একটা মাঝখানে আমি ছেড়ে দিচ্ছি পড়াটা। আমি আজকে যদি তোমরা বলো আমি আরেকটু পড়িয়ে দিতে পারি।